দোষ দেখ মেয়েটা কি সুন্দর। কই? আরে ওই যে গেট দিয়ে যে ভিতরে আসছে, একদম ম্যাজিক মামুনি, পোশাকগুলো দেখ। কি সুন্দর, যদি কাছে পেতাম তাহলে। এইটুকু বলার সাথে মেয়েটা আশিকের সামনে চলে এসেছে। কাছে পেলে কি করতেন? সব কথা কি বলে দিতে হয়? বুঝো না কি করতাম? বেয়াদব, আপনাদের ঘরে মা বোন নেই? থাকবে না কেন? আছে তো, কিন্তু বউ তো আর নাই। আজকেই প্রিন্সিপালের কাছে আপনাদের নামে বিচার দেব। উরি মা, মেয়েটা দেখি আমাদের ভয় দেখাচ্ছে। আরে কিসের ভয়? তা কি বিচার দিবেন? বলবো যে আপনারা পথের মাঝে মেয়েদেরকে টিস করে বেড়ান। এখনো তো কিছু করলাম না। এটা বলে আশিক মেয়েটার দিকে এগোতে লাগলো। মেয়েটা ভয়ে পিছনের দিকে যেতে লাগলো। হঠাৎ মনে হলো কিছু একটার সাথে ধাক্কা খেয়েছে। ঘুরে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ভাই, আমাকে বাঁচান, আমি এখানে নতুন। দেখুন না ছেলেগুলো আমার সাথে কেমন খারাপ ব্যবহার করছে। ওই কি হয়েছে রে? সরি ভাই, ভুল হয়ে গেছে। এরপর আর কখনোই করব না। মনে থাকে যেন। আপনি ক্লাসে যান। ধন্যবাদ আপনাকে। মেয়েটা বলেই সামনের দিকে চলে গেল। এই মিস, আপনার পিছনে তো ছেঁড়া। সিয়াম বলার সাথে সবাই হেসে উঠল। মেয়েটা কথা শুনে পিছনে তাকিয়ে দেখে তাকে যে বাঁচালো সেই কথাটা বলে তাদের সাথে হাসছে। তার আর বুঝতে বাকি রইল না যে ওদেরই বন্ধু এটা। মেয়েটা আর কোনো দিক না তাকিয়ে সোজা ক্লাসের দিকে চলে গেল। কিরে মামু, অভিনয় করে মেয়েটাকে বাঁচালি, আবার নিজেই তাকে টিচ করলি, ব্যাপারটা বুঝলাম না। আরে এটা হচ্ছে নতুন স্টাইল, বুঝলি? তা মেয়েটা কি বলছিল তোদের? এই যে প্রিন্সিপালের কাছে নাকি বিচার দিবে, তাই বলেছিল। তাই নাকি? সেটা দেখা যাবে, চল বাসায় যাই। বাসায় যাবে মানে? ক্লাস আছে তো। ধুর, এত পড়ে কি হবে, চল তো। ঠিক আছে চল। সবাই বাসার দিকে রওনা দিল। এবার পরিচয়টা দেওয়া যাক। উপরে যারা কথা বলল তারা প্রত্যেকেই বড়লোক বাবার ছেলে। ভার্সিটির একটা মেয়েও তাদের হাত থেকে বাঁচায় না। আর যদি নতুন মেয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। ওদের মধ্যে সিয়াম হলো সবার লিডার এবং সবার থেকে বড় লোকও। আর এই অধিক টাকা থাকার কারণেই বিগড়ে গিয়েছে। সবাই মিলে বাসায় চলে এসেছে, পাশাপাশি বাসা। আম্মু খেতে দাও, ক্ষুধা লাগছে। এত তাড়াতাড়ি চলে এলি কেন? ক্ষুধা লাগছে সেই জন্য খেতে দাও। আচ্ছা তুই টেবিলে যা, আমি খাবার নিয়ে আসছি। কিসের খাবার? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াবে, বন্ধুদের সাথে আড্ডা দিবে, মেয়েদের পিছনে পিছনে ঘুরবে, পড়ার নামে তো কোনো খোঁজ নেই। কি খালি পড়া পড়া করো, এত পড়ে কি হবে? তারা কথা বলবি না। তোমরা থামবে? সিয়াম, আয় খেয়ে নে। হ্যাঁ, আদর দিয়ে মাথায় তুলে ফেলেছো। যা খেয়ে নে, আমার সাথে যাবি। কোথায়? আমার অফিসে। তুমি যাও, আমি। সিয়ামের বাবা আর কোনো কথা বলল না। জানি বলেও কোনো লাভ নেই। খেয়ে দিয়ে সিয়াম ঘুরতে বেরিয়ে গেল। অপরদিকে গল্পের নায়িকা খুবই শান্তশিষ্ট এবং ভদ্র। কিরে সঞ্জিদা, কোন ভার্সিটিতে ভর্তি হবি তা নিয়ে কিছু ভেবেছিস? ভাবছি ঢাকা ভার্সিটিতে ভর্তি হব। কি, ঢাকায়? কিন্তু তোর বাবা কি তোকে সেখানে ভর্তি করতে রাজি হবে? সেটা নিয়েই তো ভাবছি। দেখি আজকে বাবাকে বলবো কি বলে। বলে দেখ কি বলে। আচ্ছা আজকে আসি, ভালো থাকিস। ওর বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলো। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। বলছিলাম যে কি, আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছি। ঢাকা তো দূরে থাকবি, কোথায়? ওখানে মেসে থাকবো। কিন্তু তুই একা। কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ভেবে দেখবো। যা এখন। যাচ্ছি। নিজের রুমে চলে এলো। ভাবছে তার বাবা কি তাকে যেতে দিবে নাকি দিবে না। রাতে সবাই একসাথে খেতে বসলো। ঢাকা গিয়ে কি তুই থাকতে পারবি? পারবো। কিন্তু আমাদের তো ভয় হচ্ছে, যদি তোর কিছু হয়ে যায়। আমার কিছুই হবে না। ঠিক আছে। ধন্যবাদ বাবা, তুমি অনেক ভালো। ভালো মতো পড়বি কিন্তু। এখন যা, গিয়ে শুয়ে থাক। সানজিদা নিজের রুমে চলে গেল। আজকে সে অনেক খুশি। ঢাকায় গিয়ে কেমন কাটবে এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সানজিদা বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে গেল। আচ্ছা, ঢাকা শহরটা কেমন হবে?
সেখানকার মানুষজন কেমন? সে কি চান্স পাবে? সেখানকার মানুষজন কেমন? আমি কি ঢাকায় চান্স পাবো? নানা প্রশ্নের মাঝে ঢাকায় আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছে। তার এক বান্ধবীর মামার বাসা এখানে, আর ওর বান্ধবীও এখন ঢাকায় আছে, তাই ফোন দিল। হ্যালো মিম। আরে সঞ্জিতা, কেমন আছিস? ভালো, কোথায় তুই? ঢাকাতেই আছি এখনো। সুমাইয়া কালকে ফোন করেছিল, বলো তুই নাকি ঢাকায় আসবি। তা কবে আসছিস? আমি ঢাকায় চলে এসেছি। এখন কোথায়? এই মাত্র বাস থেকে নামলাম, কিন্তু কোথাও তো ভালো মতো চিনি না। তুই ঢাকায় আছিস সেই জন্য ফোন করলাম। ঠিক আছে, তুই কোথায় এখন? এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ওখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হতে চললো। ওকে। তারপর মিম এসে সঞ্জিতাকে ওর মামার বাসায় নিয়ে গেল। আসতে কোনো সমস্যা হয়নি তো? না দাঁড়া, বাসায় ফোন করে বলে দিই যে আমি চলে এসেছি, না হলে তারা শুধু শুধু চিন্তা করবে। সঞ্জিতা ওর বাবার কাছে ফোন দিল। হ্যালো বাবা। হ্যাঁ, আমি ভালো মতো চলে এসেছি, তোমরা চিন্তা করো না। ঠিক আছে, ভালো মতন থাকিস। আচ্ছা এখন রাখি। তা কি ভাবলি? কি ভাববো? এই যে হঠাৎ করে ঢাকা আসলি। কেন, তুই মনে হয় জানিস না? জানি তো। আচ্ছা, আমি একটা মেসে থাকতে চাই। তোর পরিচিত কেউ কি আছে যাদের সাথে থাকতে পারবো? এমন সময় মিমের মামি এসে হাজির। মেসে থাকবে কেন? আমাদের এখানেই থাকতে পারো। তাছাড়া মিম একা থাকে, তুমি আরো একসাথে থাকবে। মিমও কালকে অ্যাডমিশন নিতে যাবে, বুঝছো? কিন্তু আমি এখানে থাকলে আপনাদের সমস্যা হবে না? না, হবে না। যাও, গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার দিচ্ছি। কথাগুলো বলেই চলে গেল। তোর মামি অনেক ভালো, আর তুইও ঢাকায় ভর্তি হবি, এটা তো বলিসনি। এমনি বলা হয়নি, যা গিয়ে ফ্রেশ হয়। তারপর সকলে মিলে ফ্রেশ হয়ে এসে রাতে খাবার খেয়ে শুয়ে পড়ল। পরের দিন মিম আর সঞ্জিদা অ্যাডমিশন দিয়ে চলে আসলো এবং দুজনেই চান্স পেয়েছে। অপরদিকে সিয়াম ও তার বন্ধুরা ভার্সিটির গেটের সামনে বসে আছে। এমন সময় সেদিনকার ওই মেয়েটা এসে হাজির। আই, আপনি আমাকে সেদিন ওই কথা বললেন কেন? কোনো কথা বলছি? ওই যে সেদিন বললেন যে আমার পেছনে নাকি ছেঁড়া। কি তাই বলেছিলাম বুঝি? দেখি তো পিছনে ছেঁড়া নাকি। সিয়াম বলেই হেসে উঠল। আরে শুধু ছেঁড়া দেখিস, অন্য কিছু তো দেখিস না? আরে কি বলিস, আমি কি এমন করতে পারি? আপনারা সবাই বেয়াদব। আপনাদের নামে প্রিন্সিপালের কাছে বিচার দেওয়া দরকার। বিচার দিয়ে কি হবে? এর থেকে তাকে বিয়ে করে নাও। কি বললেন? দেখে তো মনে হয় ফিটফাট, কিন্তু এখন দেখছি কানেও কম শোনেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তাহলে যান না এখান থেকে। মেয়েটা ওখান থেকে চলে গেল। ওই শ্যাম, আমার একটা সমস্যা আছে। তোর আবার কি হলো? আরে আমার বাসার পাশে একটা বাসা আছে না, ওই বাসার 3 তলায় একটা মেয়ে থাকে। আমার মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি আমি, কিন্তু সমস্যাটা হচ্ছে বলবো কিভাবে। শালা, প্রতিদিন এত মেয়েকে টিস করিস, আর একটা মেয়ের সাথে কিভাবে কথা বলবি জানিস না? পারি তো, কিন্তু ও তো সবার থেকে আলাদা। আচ্ছা বল, এখন কি করব? কিছু করতে হবে না, আমি যখন ওর সাথে কথা বলবো তোরা আমার পিছে থাকবি, তাহলে একটু সাহস পাবো। ঠিক আছে চল। সবাই মিলে চলে গেল। ওরা সবাই পিছনে দাঁড়িয়ে আছে। আশিক কি যেন বলেছে, অমনি মেয়েটা ঠাস করে থাপ্পড় দিছে ওর গালে। কি রে, মারলো কেন? বলেছিলাম না সবার থেকে আলাদা, এখন চল। দাঁড়া, আমি আসছি। দেখ, এটা আমার, আমি ঠিক করে নিব, তোকে ওর কাছে যেতে হবে না। শালা, তোরে বিশ্বাস নেই। দেখা গেল তুই নিজে ওকে পটিয়ে নিলে। এর আগে রাফির সাথে এমন করেছিলি তুই। শালা, জানিস যখন আনলি কেন? বললাম না সাথে থাকলে সাহস বাড়ে, এখন চল। ঠিক আছে, বেঁচে গেলি। সত্যি পটাতে চেয়েছিলাম। হি হি হি। তারপর যে যার বাসায় চলে গেল। ওই শোন, কি? আর কত বিচার আসবে তোর নামে? কেন? আবার কে বিচার দিল? ভার্সিটি থেকে তোর প্রিন্সিপাল ফোন করেছিল, তুই নাকি একটা মেয়েকে খারাপ কথা বলছিস। কি? কেউ একজন তোমাকে বলল আর তুমি তা বিশ্বাস করে নিলে? তুমি জানো আমি কত ভালো? থাক, আর বলতে হবে না।
তুই যে কত ভালো এটা সবাই জানে। প্রিন্সিপাল বিচার দিছে, তাই না? ওই শালার টাকলোকে তো আমি। ওই মুখ সামলে কথা বলবি, তোর টিচার হয়। শিয়াম নিজের রুমে চলে গেল। কি করবে সেটা নিয়ে ভাবছে। ঠিক আছে, যা করার প্রিন্সিপালের মেয়েকে দিয়ে করা, একটু হাবাগোবা আছে। পরের দিন ভার্সিটিতে গিয়ে কি করতে হবে তা সবাইকে বলে দিল। এই মিথিলা আপু, প্রিন্সিপালের মেয়ে। হ্যাঁ ভাইয়া, বলুন। এই দেখো, কি এটা? এটা হচ্ছে একটা উপহার। এটা নিয়ে গিয়ে সোজা তোমার বাবার কাছে দিবে আর বলবে যে একটা লোক দিয়েছে। আমার কথা কিন্তু বলবে না, না হলে নিবে না। কি উপহার? আমি একটু খুলে দেখি। হ্যাঁ, দেখবে তো। আগে তোমার বাবাকে দিয়ে আসো, তোমার বাবা দেখার পর তুমি দেখবা। ঠিক আছে। মিথিলা নিয়ে ওর বাবার কাছে চলে গেল। অন্যদিকে সিএমের বন্ধুরা জানালার পাশে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল ওটা খুলে দেখলো যে ভিতরে একটা ভিডিও রাখা। কে দিতে পারে এটা নিয়ে কিছুক্ষণ ভাবার পর চালু করলে যেটা দেখলো, দেখার সাথেই যেন চোখ কপালে উঠে গেছে। তাড়াতাড়ি করে বন্ধ করে দিল। কিছুক্ষণ পর সিএম প্রিন্সিপালের রুমে এসে হাজির। কি ব্যাপার, তুমি এখানে? আপনি নাকি কালকে আমার বাবার কাছে বিচার দিছেন? হ্যাঁ, দিয়েছি। আর তোমার সাহস কি করে হলো আমাকে আমার রুমে এসে এই কথা বলার? সিএম আর কোনো কথা না বলে মোবাইলটা বের করে যেটা ভিডিও করেছিল সেটা দেখালো। সি স্যার, আপনি ভার্সিটিতে এসে এইসব দেখেন? এটা তুমি কোথায় পেলে? তার মানে আমার মেয়ে যে ভিডিওটা এনে দিয়েছিল, এই ভিডিওটা তুমি দিয়েছিলে? হুম। এখন থেকে আপনি আর আমার বাবার কাছে বিচার দিবেন না, না হলে এই ভিডিওটা ভার্সিটির সবার কাছে দিয়ে দিব। বলেই ওখান থেকে চলে এলো। অপরদিকে সানজিদার কালকে ভার্সিটির প্রথম দিন, তাই আগে থেকেই সবকিছু রেডি করে রেখে দিল। সকালে উঠে ফ্রেশ হয়ে সানজিদা আর মিম ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। দুজনেই গেটের সামনে চলে এসেছে। হালকা ভয় লাগছে তো। আমারও সমস্যা নেই, চল। দুজনেই গেটের ভিতর দিয়ে ঢুকছে। অপরদিকে সিয়াম ও তার বন্ধুরা সকলেই প্রতিদিনের মতো সেখানে বসে আছে। শিয়াম দেখো, নতুন 2টা মেয়ে আসছে। তোর তো চোখ সবসময় গেটের দিকে থাকে, তুই তো দেখবি। আজকে আমার ভালো লাগছে না, তোর আগে যা। আরে একবার তাকিয়ে দেখো না, মেয়েটা কি সুন্দর। কি মেয়ে নাকি? এটা বলতে বলতেই গেটের দিকে তাকালো। সিয়াম যেন নিজের চোখের পাতা বন্ধ করার কথাও ভুলে গিয়েছে। একভাবে তাকিয়ে আছে। কি মায়াবী চেহারা, হরিণীর মতো চোখ আর চুলগুলো দেখে যাচ্ছে না মাথায় হিজাব করা। একভাবে তাকিয়ে আছে। দেখ না ছেলেটা কেমন হা করে তাকিয়ে আছে। ওইদিকে না তাকিয়ে ক্লাসে চল। কিরে, মেয়ে 2টা তো চলে যাচ্ছে, কিছু বলবি না? অপূর্ব। মানে কি বলছিস এইসব? মেয়েটা কি সুন্দর, একবার দেখলে মনে হয় শুধু দেখতেই থাকি। তোর আবার কি হলো, পাগল হয়ে গেলি না তো? চল মেয়ে 2টাকে টেস্ট করে আসি। কথাটা বলার সাথেই রাফির কলারটা টেনে ধরলো। শোন, ওইটার সাথে টিস করবি না, বুঝলি? কেন, তোর কিছু হয় না কি? তোদের হবু ভাবি। ধুর, কিসের ভাবি? এই পর্যন্ত 50টার ওপরে ভাবি পাইছি, তাও সবার মতোই। চল টিচ করে আসি। না রে, সত্যি মেয়েটা দেখতে অনেক সুন্দর। এই প্রথম কোনো মেয়েকে দেখে মনের মাঝে কেমন জানি একটা অনুভূতি হচ্ছে। হতে পারে মেয়েটাকে আমার পছন্দ হয়ে গিয়েছে, আবার দেখতে মন চাচ্ছে। বুঝলাম। তুমি এখন প্রেম সাগরে ডুবে আছো, দেখো আবার ডুবে মরো না, তার আগে বেরিয়ে এসো। ওই তোদের এই প্রেম বাদ দে, চল সিনেমা দেখে আসি। না রে, চল ক্লাসে যাই। এত দেখি ভূতের মুখে রাম রাম, ক্লাসে যাওয়ার কথা বলছে, চল সিনেমা দেখে আসি। তোরা গেলে যা, আমি ক্লাসে যাচ্ছি। ওদের ওখান থেকে চলে আসলো। ক্লাসে এসে দেখে মেয়ে 2টা একসাথে বসে আছে। সিয়ামও তার পাশের সিটে গিয়ে বসে পড়লো। একইভাবে শুধু তার দিকে তাকিয়ে আছে। দেখ না ছেলেটা কেমন বেহায়ার মতো করে একভাবে তাকিয়ে আছে। ওদিকে না তাকিয়ে সামনে তাকা। কিভাবে তাকাবো? কেউ যদি এমন ভাবে তাকিয়ে থাকে বিরক্তি লাগে আমার কাছে। বাদ দে না। সিয়াম তো একভাবেই তাকিয়ে আছে। সিয়াম, এই সিয়াম,
স্যার গায়ে হাত দিয়ে। জি স্যার। কোথায় হারিয়ে গেছো? সে কখন থেকে ডাকছি। সিয়ামের তো স্যারের উপর সেই মাপে রাগ উঠেছে, কারণ এতক্ষণ তো কল্পনার রাজ্যে ডুবেছিল, সেটা থেকে বের করার জন্য। কোথায় তাকিয়েছিলে এতক্ষণ? আর ক্লাস তো করো না, তো কি মনে করে আজকে ক্লাসে আসছো? ও স্যার, এমনি ভালো লাগলো তাই আসছি। আপনি ক্লাস করান। ভালো লাগলো নাকি অন্য কোনো কারণ আছে? কেন স্যার, ক্লাস করতে কি কোনো কারণ লাগে? এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম। চুপ বেয়াদব। দেখলি ছেলেটা কি বেয়াদব, স্যারদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এই তোমার জন্য দাঁড়াও। সানজিদা লক্ষ্য করলো যে স্যার তাদের উদ্দেশ্যে করেই কথাটা বলেছে। তোমার জন্য কি আজকে নতুন আসছো? জি স্যার। নাম কি তোমার? মিম। আর তোমার নাম কি? সানজিদা। ঠিক আছে, বসো। আর ওই যে ছেলেটাকে দেখছো, ওর কাছ থেকে সবসময় দূরে দূরে থাকার চেষ্টা করবে। স্যার সিয়ামকে উদ্দেশ্য করে। এদিকে তো সিয়ামের কাছে নামটাও যেন সুন্দর লাগছে, আবার স্যারের উপরে রেগেও আছে মেয়েটাকে তার থেকে সাবধান করার জন্য। ভার্সিটির ছুটির পরে সবাই চলে যাচ্ছে। সানজিদা আর মিম গল্প করতে করতে বের হচ্ছে, আর সিয়াম তাদের পিছনে হাঁটছে। আজকে ভালো লাগলো ভার্সিটির প্রথম দিনটা, তাই না? তবে খারাপও লাগছে। কেন? দেখলি না ওই ছেলেটা সারাক্ষণ আমার দিকে কেমন হা করে তাকিয়েছিল। সেটা কোনো ব্যাপার না, চল। ভার্সিটিতে থাকতে তাকিয়েছিল ঠিক আছে, এখন দেখ আবার পেছনেও আসছে। কই? পেছনে তাকিয়ে দেখ। এখন যদি পেছনে আসতে আসতে বাসাটা চিনে নেয়, তাহলে তো সারাক্ষণ বাসার সামনে এসে জ্বালাবে। একটা কাজ কর। কি? আমরা বাসার সামনে রাস্তা দিয়ে হাঁটতে থাকবো, আর এমন ভাব করব যে এমনি হাঁটতেছি। যখন সুযোগ পাবো কেটে পড়বো, তাহলে ঠিকই পাবে না বাসা কোথায়। বাহ, তোর মাথায় এত বুদ্ধি এলো কোথা থেকে? চল। ওরা দুজনে হাঁটছে আর সিয়াম পিছনে পিছনে হাঁটছে। এমন সময় হারামিগুলা এসে হাজির। কিরে সিয়াম, সিনেমা তো দেখতে গেলি না? সেই একটা ছবি হচ্ছিল। সর, চলে গেল। কি চলে গেল? সকালের ওই মেয়েটা। কি এখনো সেই মেয়েটাকে নিয়েই পড়ে আছিস? ওদেরকে কথা বলতে দেখে সানজিদা ও মিম বাসার ভিতরে ঢুকে গেল। যা, কোথায় গেল? দূর, তোদের জন্য ওর বাসা কোনটা সেটাও দেখতে পেলাম না। কি, বাদ দে না, চল বাসায় যাই। যাব। তবে তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে মোকলেস স্যার আছে না, ওর একটু শিক্ষা দেওয়া লাগবে। তোকে আবার কি করছে? আরে, আজকের এই মেয়েটার সামনে আমাকে অপমান করছে। বলিস কি? তাহলে এখন কি করবি? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওই যে কয়েকদিন আগে ভার্সিটিতে একটা অনুষ্ঠান হলো, সেখানে মোকলেস স্যারের সাথে একটা মেয়ে দাঁড়িয়েছিল, মনে আছে? আছে। তাছাড়া আমার কাছে তো ছবিও আছে, তুলেছিলাম। এই তো হয়ে গেল। মানে? আশিক, তুই তো ভালো এডিট করতে পারিস, তোকে এই ছবিটা কি করতে হবে বুঝতে পারছিস তো? আর বলতে হবে না। আশিক মোবাইলটা নিয়ে এডিট করে ভার্সিটির দিকে যাচ্ছে, কারণ স্যার সবার পরে বের হয় ভার্সিটি থেকে। ওই তো স্যার আসছে। মোবাইলটা দে। স্যার, আসসালামু আলাইকুম। আরে শ্যাম, তুমি এখানে? বাসায় যাওনি কেন? এই তো এখনই যাব, কিন্তু আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আপনি ওই মেয়েটাকে আমার থেকে সাবধানে থাকতে বললেন কেন? কারণ তুমি যে মাপের বেয়াদব, তা তো এই মেয়ের জীবন নষ্ট করে দিতেই পারো নিজের প্রেমের ফাঁদে ফেলে। ঠিক আছে স্যার, তবে আপনার জন্য একটা উপহার আছে। কি? সিয়াম নিজের মোবাইলটা বের করে দেখালো। স্যার তো দেখার সাথে অজ্ঞান হবার অবস্থা। এটা কি? এটাই তো উপহারের পর থেকে আর ওই মেয়ের সামনে আমাকে উল্টাপাল্টা কিছু বলবেন না, তাহলে এই তো ছবিটা দেখতে পারছেন, কোথায় কোথায় ভাইরাল হবে বুঝতেও পারবেন না। কথাগুলো বলে সবাই হাসতে হাসতে চলে গেল। পরের দিন ভার্সিটিতে এসে দেখে কালকের সেই ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। সানজিদা ও মিম যথাসম্ভব দূর দিয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু তা হয়তো আর হলো না, কারণ সিয়াম প্রায় ওর কাছেই চলে এসেছে। এই যে আপু, শুনছেন? দুজনেই দাঁড়িয়ে গেল। কেমন আছেন? আপনার সাথে আমাদের আগে কখনো দেখা হয়েছে, বা আমরা কি একে অপরকে চিনি? না, কেন? তাহলে এইভাবে ভার্সিটির সকলের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন কেন কেমন আছি? চিনি না, তবে পরিচিত হলে দোষ কোথায়?
দেখুন, আমি কোনো অপরিচিত ছেলের সাথে কথা বলি না। সরে যান, ক্লাসে যাব। ক্লাসে গিয়ে কি হবে? আমরা এখানে পড়তে এসেছি, আপনার মতো ঘুরে বেড়াতে না। আপনি এমন কেন? আপনার সাথে তো শুধু কথাই বলতে চেয়েছি, এর বেশি কিছু তো না। দেখুন, আমার কথা বলার কোনো ইচ্ছে নেই আপনার সাথে। তাছাড়া মানুষজনও দেখছে, খারাপ কিছু ভাবতে পারে। তারা কি ভাবলো কি না ভাবলো সেটা নিয়ে আমি পরোয়া করি না। সঞ্জিদা আর কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো। অমনি সিয়াম পিছন থেকে হাতটা চেপে ধরলো। হাত ছাড়ুন। যদি না ছাড়ি? সঞ্জিদা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সিয়ামের গালে একটা থাপ্পড় মেরে চলে গেল। সিয়ামের থাপ্পড় মারা দেখে সারা ভার্সিটির ছেলে মেয়ে তাকিয়ে আছে ওর দিকে। সিয়াম গালে হাত দিয়ে শুধু সঞ্জিদার চলে যাওয়া দেখছে। সিয়ামের বন্ধুরা অবাক। তোর গায়ে ওই মেয়ে হাত তুললো আর তুই কিছু বললি না? না, এটা হতে পারে না। চল গিয়ে ওই মেয়ের খবর নিয়ে আসি। তোরা কেউ যাবি না, এখানেই দাঁড়া। মানে কি বলছিস তুই? মেয়েটা তোকে থাপ্পড় মারছে? আরে এটা থাপ্পড় না, এটা হচ্ছে ভালোবাসার পরশ। আমি তো এমন একজন মেয়েকে চেয়েছিলাম যে আমাকে ভয় পাবে না, বরং আমাকে শাসন করবে। আমার মনে হয় তুই পাগল হয়ে গেছস। চল, ডাক্তার দেখাতে হবে তোকে। পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই যে আমাকে ভালো করতে পারবে, শুধু এই মেয়েটা ছাড়া। ওরাও আর কিছু বললো না। বুঝতে পেরেছে যে সিয়ামকে বলে কিছুই হবে না। কাজটা কি তুই ঠিক করলি? কেন? আমি আবার কি করলাম? তুই ছেলেটাকে থাপ্পড় মারলি কেন? তো কি করব? দেখলি না কেমন অসভ্যতামি করছিল? দেখছি, তবে থাপ্পড়টা মারা তোর ঠিক হয়নি। কেন? শোন, এটা ঢাকা শহর, এখানকার মানুষরা তেমন একটা সুবিধে না। কখন কি করে ফেলবে তুই বুঝতেও পারবি না। আচ্ছা বাদ দে, যখন হবে তখন দেখা যাবে। কথা বলতে বলতে ক্লাসের দিকেই যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে এসে হাজির। কে আপনি? এমন করে সামনে চলে এলেন? আমি নিলয়, আর আপনি? সঞ্জিদা। কিন্তু আপনি আমার পথ আটকালেন কেন? আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। কেন? ওই ছেলেটাকে থাপ্পড় মারার জন্য ছেলেটা প্রচুর বেয়াদ। এর জন্য আমাকে ধন্যবাদ না দিয়ে পারলে তাকে গিয়ে কিছু বলুন। আমি কোনো ঝামেলার মধ্যেই জড়াতে চাই না। তাছাড়া ওরা একটা বেয়াদব, কি করবে জানি না। আমি সাধারণভাবে থাকতে পছন্দ করি। ভালো। আচ্ছা, একটা কথা বলবো? কি? আমরা কি বন্ধু হতে পারি? ঠিক আছে, চলুন ক্লাসে যাই। এই, তুই না একটু আগে ওই ছেলেটাকে বললি কোনো অপরিচিত ছেলের সাথে কথা বলিস না, তাহলে ওর সাথে বন্ধুত্ব করলি যে? মিম আস্তে করে সঞ্জিদার কানে বলল, শোন, স্যার কালকে বলছিল যে ওই ছেলের থেকে দূরে দূরে থাকতে, আর ও হচ্ছে বেয়াদব। কিন্তু এই ছেলেটাকে দেখে ভালো মনে হলো, তাই বন্ধুত্ব করলাম। এখন বাদ দে, ক্লাসে চল। সঞ্জিদা, মিম ও নিলয় একই সাথে বসেছে। আচ্ছা সঞ্জিদা, আপনার বাসা কোথায়? আমার বাসা ফরিদপুর। আপনার? আমি এখানে থাকি, আর আমার বাবা হচ্ছে একজন কোম্পানির মালিক। ও, ওই চল ক্লাসে যাই। তুই যা, আমরা যাব না। ঠিক আছে, না গেলি? ক্লাসের দিকে যাচ্ছে সিয়াম। ওই সিয়াম, এমন হলো কেন? কিছু বুঝতে পারছিস? ওই যে মেয়েটার জন্য। ক্লাসের কাছে আসতেই হঠাৎ করে ফোনটা বেজে উঠল। বের করে দেখে বাবার ফোন। কি ব্যাপার? বাবা তো কখনো এই সময় ফোন করে না। হ্যালো সিয়াম, কোথায় তুই? ভার্সিটিতে। কেন? তাড়াতাড়ি বাসায় আয়। কেন? তোর মায়ের কি যেন হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কি? দাঁড়াও, আমি এখনই আসছি। সিয়াম তাড়াতাড়ি বাসায় গিয়ে তার মাকে ডক্টরের কাছে নিয়ে গেল। ওর মাকে নিয়ে বাসায় আসছে। আম্মু, একটা কথা বলি। কি? তুমি এত কি চিন্তা করো? কই চিন্তা করি? ডাক্তার আমাকে বলছে। বলো না, কিসের এত চিন্তা? তোকে নিয়ে? আমাকে নিয়ে মানে? এই যে সারাদিন এইভাবে ঘুরে বেড়াস, ঠিক মতন পড়িস না, এটা নিয়ে অনেক চিন্তা হয়। যদি তোর কিছু হয়ে যায়, আবার তোকে মানাও করতে পারি না, হয়তো তোর মুখের হাসিটা নষ্ট হয়ে যাবে, সেটা ভেবে। সিয়াম আর কিছু না বলে চুপ হয়ে গেল। মা আমার খুশির জন্য আমাকে এসব করি বলে বারণ করে না। না, এখন থেকে একটু ভালো হওয়া দরকার। অন্তত মায়ের জন্য হলেও পড়বো। অনেক তো হলো, একটু ভালো হয়ে দেখি কেমন লাগে। এটা ভাবতে ভাবতে বাসায় চলে এলো।
অপরদিকে সানজিদা আর মিম ভার্সিটির শেষে ক্লাস থেকে বের হচ্ছে। অবশ্য নিলয় আগে বেরিয়ে গিয়েছে। সানজিদা আর মিম গেটের কাছে আসতে নিলয় গাড়ি এনে ওদের সামনে দাঁড়ালো। উঠুন, আপনাকে বাসায় নামিয়ে দিচ্ছি। সমস্যা নেই, আমরা হেঁটে চলে যেতে পারবো, আপনি যান। এটা কি করে হয়? নতুন বন্ধুকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিব না? উঠে পড়ুন। আপনি যান, আমাদের বাসা এখানেই, চলে যেতে পারবো। দেখুন, যদি না ওঠেন তাহলে ভাববো আপনি আমাকে নিজের বন্ধু ভাবছেন না। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও সানজিদা ও মিম উঠে পড়লো। নিলয় ওদেরকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। পরের দিন সিয়াম ভার্সিটিতে যাবার জন্য প্রস্তুত হচ্ছে। তবে আজকের সাজাটা সম্পূর্ণ আলাদা, একদম ভদ্রতা যাকে বলে। আম্মু, ক্ষুধা লাগছে, খেতে দাও, ভার্সিটিতে যেতে হবে। মা তো একভাবে তাকিয়ে আছে সিয়ামকে এমন পোশাক পরা দেখে। কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? দাও, ক্ষুধা লাগছে তো। তারপর খেয়ে দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। সিয়ামের বন্ধুরাও যেন অবাক পোশাকটা পরা দেখে। কি রে শ্যাম, এই পোশাকে? কেন, কি হয়েছে? না মানে ইন করে শার্ট পরেছিস, কখনো তো ছেঁড়া জিন্স প্যান্ট ছাড়া পরিস না, তাই। অনেক তো হলো, এবার একটু ভালো হয়ে দেখি না কেমন লাগে। আচ্ছা, তুই শ্যাম তো? কেন, সন্দেহ আছে? তেমনটাই তো মনে হচ্ছে। হঠাৎ করে এত পরিবর্তন কি করে হলো? এমনি। আচ্ছা, মোকসেদ স্যার কোথায়? কখনোই তো মকলিস ছাড়া ডাকস না, আজকে আবার ভালো নাম ধরে ডাকতে শোস। বলো না কোথায়। আছে হয়তো তার রুমে। চলো স্যারের সাথে দেখা করে আসি। কেন? মাপ চাইতে হবে। মানে কি? গেলেই দেখতে পাবি, চল। সবাই মিলে স্যারের কাছে গেল। স্যার আসবো? ও সিয়াম, কখনো তো পারমিশন নিয়ে আসো না, আজ কি মনে করে? স্যার সরি। সরি? কিন্তু কেন? আপনার সাথে সেদিন খারাপ ব্যবহার করার জন্য, আর যেই ছবিটা ছিল ওটা ডিলিট করে দিয়েছি, আমাকে মাফ করে দিন। স্যার কিছু না বলে সিয়ামের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, সিয়াম কি সত্যি বলছে? কি হলো স্যার, বলুন না মাফ করছেন। করছি। এখন যাও, এরপর থেকে আর করবে না, ঠিক আছে? জি স্যার। সিয়ামের বন্ধুরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে কথা শুনছিল। চল প্রিন্সিপালের কাছে দিয়ে মাপ চেয়ে আসি। তারপর প্রিন্সিপালের কাছে গিয়ে মাপ চেয়ে এসে ক্লাসে বসলো। এদিকে সানজিদা ও মিম গেট দিয়ে ভিতরে ঢুকছে। উফ, আজকে বেয়াদবটা নেই। সানজিদা মনে মনে বলল। ক্লাসে এসে দেখে সিয়াম বসে আছে, তাও আবার শান্তশিষ্টভাবে। সানজিদা ক্লাসে আসার পরই সিয়াম ওকে আর চোখে লক্ষ্য করে চলেছে। কিছুক্ষণ বাদে নিলয় এসে সানজিদার পাশে বসলো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আচ্ছা, একটা কথা বলি। কি? এই বন্ধুত্বের মাঝে আপনি শব্দটা মানায় না, তুমি করে বলি। ঠিক আছে, বলতে পারেন। না, তোমাকেও তুমি করে বলতে হবে। আচ্ছা, বলবো। সিয়াম শুধু বসে ওদের কথা বলা দেখছিল। প্রচন্ড রাগ উঠছে ছেলেটার উপর। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। ইচ্ছে করছে এখনই গিয়ে নাকটা ফাটিয়ে দেয়, কিন্তু এটা করা যাবে না। নিজের রাগটাকে ধরে রাখতে হবে। তবে শুধু একভাবে তাকিয়ে আছে নিলয়ের দিকে, চোখের মাঝে রাগ ভাব। দেখছো, ছেলেটা আমার দিকে কেমন জানি রাগি লোক নিয়ে তাকিয়ে আছে। তো কি হয়েছে, তুমি ভয় পাও নাকি? ভয় তো পাই, যদি কিছু বলে। কিছুই বলবে না, চুপ করে বসে থাকো। ক্লাস শেষে স্যার বেরিয়ে গেল। নিলয়, সানজিদা, মিম বসে বসে গল্প করছে। সানজিদা, তোমার সাথে একটা কথা বলার ছিল। সানজিদা কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। প্লিজ, শুধু একটু কথা বলবো। আমি আপনার সাথে কথা বলতে পারবো না। শুধু একটু কথা। কি বলেন? এখানে না, ওই দিকে আসো। সানজিদাকে নিয়ে ক্লাসের এক কোণায় নিয়ে গেল। বলুন, কি বলবেন? ধন্যবাদ। মানে? কালকের ওই থাপ্পড়টা মারার জন্য। জানো, আজ পর্যন্ত আমার মা আমার গায়ে হাত তুলে নাই, এই প্রথম তুই মারলে। সত্যি কথা বলতে আমি তোমার মতনই একজনকে চেয়েছিলাম যে আমাকে ভয় করবে না। আমার মতো চেয়েছিলেন মানে বুঝলাম না। মানে আমি তোমাকে ভালোবাসি। বলার সাথেই সানজিদা দুই গালে দুইটা থাপ্পড় মেরে দিল। আপনাদের কাছে এই ভালোবাসা হতে পারে ছেলে খেলার মতো, খুব সহজেই ভালোবাসি বলে দিলেন। এরপর থেকে আমাকে আর ভালোবাসি বললে খারাপ হয়ে যাবে কিন্তু।
আর আমার আশেপাশেও ঘুরবেন না। সত্যিই ভালোবাসি। ওটা আপনার কাছে রাখুন। বলেই সানজিদা চলে গেল। কি রে, মেয়েটা তোকে আজ কেউ থাপ্পড় মারলো আর তুই কিছু বললি না? আরে এটা ভালোবাসার চিহ্ন। ভালোবাসার চিহ্ন, তাই না? কই, এর আগে যার সাথে প্রেম করছিস সে তো কখনো তোকে থাপ্পড় মেরে ভালোবাসার চিহ্ন দেয়নি। বাদ দে, চল। সিয়াম সানজিদার পিছনে যাচ্ছে, তখনই নিলয় গাড়ি নিয়ে এসে সানজিদা আর মিমকে নিয়ে গেল। সিয়ামের প্রচন্ড রাগ হচ্ছে যে ওর সামনেই ওর ভালোবাসার মানুষটাকে গাড়িতে করে নিয়ে গেল। এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন চলে যায়। সিয়াম প্রতিদিনই সানজিদার সাথেই কথা বলার চেষ্টা করে, কিন্তু সানজিদা শুধু ওকে অপমানই করে যায়। সিয়াম আর ওর বন্ধুরা মিলে ভার্সিটির এক পাশে চুপচাপ বসে আছে। এমন সময় দেখে সানজিদা আর নিলয় ভার্সিটিতে ঢুকছে। মিম নেই আজকে, নেই জন্য নিলয় সানজিদার হাতটা ধরে আরো গায়ের কাছে আসার চেষ্টা করছে। সিয়াম এটা দেখে রেগে গিয়ে নিলয়ের কাছে চলে গেল। নিলয়, তোমার সাথে আমার কিছু কথা আছে। সানজিদা, তুমি যাও। সানজিদা ওর ক্লাসে চলে গেল। সানজিদা, তোমার কি হয়? বন্ধু হয়। বন্ধু হয় ঠিক আছে, কিন্তু ওর সাথে এত গায়ে পড়ার চেষ্টা করছো কেন? আমি কি করব না করব সেটা তোমাকে বলতে আমি বাধ্য নই। তাছাড়া আমি সানজিদাকে ভালোবাসি। দেখো নিলয়, তুমি দেখতে অনেক সুন্দর, অনেক ভালো মেয়ে পাবে। সানজিদাকে ভুলে যাও। এই কথাটা যদি আমি তোমাকে বলি? দেখো নিলয়, তুমি কিন্তু তোমার সীমাও অতিক্রম করছো। কি করবে তুমি? আমাকে ভয় দেখাচ্ছ? আমি তোমাকে ভয় পাই না, যা করার করো। কথাগুলো বলে নিলয় চলে গেল। সিয়াম আর কিছু না বলে মাথা নিচু করে ক্যাম্পাসের দিকে যাচ্ছে, কিন্তু সিয়ামকে এই কথাগুলো বলার জন্য তার বন্ধুরা গিয়ে নিলয়কে উড়াধুরা মেরে চলে এলো। নিলয়ও মার খেয়ে সুযোগের সৎ ব্যবহার করার উপায় খুঁজে নিয়ে সোজা সানজিদার কাছে চলে গেল। আরে নিলয়, তোমার এই অবস্থা হলো কি করে? তোমার সাথে ঘুরে বলে সিয়ামের বন্ধুরা এসে আমাকে মারতেছে। আমার তো মনে হয় সিয়াম ওদেরকে বলছিল আমাকে মারার জন্য। কি, সিয়াম তোমাকে বলছে? ঠিক আছে, চলো আমার সাথে। না, ওর কাছে যাওয়ার দরকার নেই। যদি আবার কিছু বলে? কিছুই হবে না, আমি আছি তো, চলো। সিয়ামের কাছে গিয়ে সানজিদা একটা থাপ্পড় মেরে দিল। আপনাকে ভেবেছিলাম হয়তো গুন্ডামি ছেড়ে দিয়েছেন, কিন্তু না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। নিলয় আমার বন্ধু হয়, ও আমার সাথে থাকবে। আপনার কোনো সমস্যা? আপনার বন্ধুদেরকে দিয়ে ওকে কিভাবে মেরেছেন, এরপর থেকে ওর গায়ে হাত দিলে আপনাকে ছেড়ে কথা বলবো না। কথাগুলো বলেই চলে গেল। আর সিয়াম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি আবার কখন নিলয়কে মারার জন্য বন্ধুদেরকে পাঠালাম। সিয়াম সেখান থেকে মন খারাপ করে নিজের বাসায় চলে আসে। কিরে, তোর মন খারাপ কেন? এমনি ভালো লাগছে না। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আচ্ছা, সানজিদা কি আমাকে সত্যি পছন্দ করে না? এতদিন ভালো হয়েই তো ওর সাথে কথা বলেছি, কিন্তু তারপরও কেন ও আমাকে দূরে ঠেলে দিচ্ছে? ঠিক আছে, ভালোভাবে যখন মানেনি তখন দরকার হয়ে জোর করেই করব। এতে সানজিদার ইচ্ছা থাক বা না থাক। আম্মু আব্বু কোথায় তোমরা? কিরে, কি হয়েছে? আব্বু, আমি বিয়ে করব। বিয়ে? কিন্তু কাকে? আমাদের ভার্সিটিতেই পড়ে। ঠিক আছে, মেয়েটাকে আর ওর বাবা মা কোথায় থাকে? তারা গ্রামে থাকেন। এখানে ওর এক বান্ধবীর মামা আছে, তার বাসায় থাকে। আচ্ছা, ভেবে দেখছি, যা। দেখো, যদি রাজি না হয় তাহলে কিন্তু আমি জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করব, মনে রেখো। এটা বলে নিজের রুমে চলে গেল। অপরদিকে নিলয় ভাবছে, আজকে বাবাকে সানজিদার কথা বলতেই হবে, না হলে সিয়াম কিছু একটা করে ফেলতে পারে। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আসলে আব্বু, আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। কি? সত্যি আব্বু। মেয়েটা কি তোকে পছন্দ করে? জানি না, তবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে, বাসা কোথায় মেয়েটার? ওর বাসা ফরিদপুর, আর ও এখানে ওর এক বান্ধবীর মামার বাসায় থাকে। ওর বান্ধবীর মামাকে আমরা চিনি। কে সে? তোমার অফিসের ম্যানেজার। ঠিক আছে, আমি ওর সাথে কালকে কথা বলে দেখছি। ধন্যবাদ বাবা, অনেক ভালো তুমি। হতে তো হবেই। এই প্রথম নিজ থেকে কিছু একটা চাইলি, আর সেটা মানা করব? তাছাড়া একটা বৌমাও দরকার। নাতি নাতিনদের মুখ তো দেখতে হবে, তাই না?
এখন যা, নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। নিলয় নিজের রুমে চলে গেল। নিলয়ের বাবা পরের দিন অফিসে গিয়ে মিমের মামাকে নিজের রুমে ডাকলেন। স্যার আমাকে ডেকেছেন? ভিতরে আসো। জি স্যার, বলুন। দাঁড়িয়ে আছে কেন, বসো। মিস্টার রাজীব তোমাকে আমার কথা কিছু বলেছিল? জি স্যার, বলুন। আসলে আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে, তাকেই বিয়ে করতে চায়। এটা তো ভালো কথা, এখানে আমি কি করতে পারি স্যার? কিন্তু মেয়েটা হলো তোমার যে ভাগ্নি আছে, ওর বান্ধবী সানজিদা, যে কিনা তোমাদের বাসাতে থাকে, সে। তো স্যার, এটা কি করে হয়? ওর মা বাবা থাকে গ্রামে, তারা কি রাজি হবে? তাছাড়া সানজিদা তো এখানে পড়তে এসেছে, আমার মনে হয় না ওর পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত তারা রাজি হবে। যেভাবেই হোক রাজি করাও, দরকার পড়লে বিয়ের পরও পড়তে পারবে। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যদি তুমি এটা না করতে পারো তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। মিমের মামা কি বলবে? যদি সে না করে তাহলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। আবার ওদিকে যদি তারা রাজি না হয় তখন এক প্রকার টেনশনের মধ্যে আছে। নানা চিন্তা মাথায় নিয়ে বাসায় চলে এলো। নিজের রুমে গিয়ে সানজিদার বাবার কাছে ফোন করে অনেকক্ষণ ধরে বোঝানোর পর তাদের ঢাকায় আসতে বললেন। সানজিদার বাবা ও মা দুজনেই ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সানজিদার যে বাবা মা আসছে অথচ সানজিদার কিছুই জানে না। সানজিদার বাবা মা ঢাকায় পৌঁছে গেলে মিমের মামা এসে তাদেরকে বাসায় নিয়ে যান। আব্বু আম্মু তোমরা এখানে? সানজিদা অবাক হয়। তোকে দেখতে মন চাচ্ছিল, তাই চলে এলাম। কিন্তু আসার আগে তো আমাকে বলতে পারতে। এটা তোর জন্য সারপ্রাইজ, তবে আরো একটা সারপ্রাইজ আছে। কি? এখন না, একটু পর। এখন তুই রুমে যা, আমি একটু মিমের মামার সাথে কথা বলে আসছি। আচ্ছা। সানজিদা মিমের রুমে চলে গেল, আর ওর বাবা মা আর মিমের মামা মামি তাদের রুমে গিয়ে বসলেন। তো রাজীব সাহেব কি যেন বলেছিলেন? আপনাকে তো আর নতুন করে কিছু বলার নেই, যা বলার তা তো ফোনেই বলে দিয়েছি। বুঝলাম, যদি সানজিদা রাজি না হয়? কেন হবে না? আপনি ওকে বুঝিয়ে বলুন, তাছাড়া তারা তো আপনার মেয়েকে সব সুযোগই দিয়েছে। এরকম তো অনেকেই বলে, কিন্তু বিয়ের পরে কেউ দিতে চায় না। আমার স্যার এমন মানুষ না, তাছাড়া ওনার মন মানসিকতাও অনেক ভালো। আচ্ছা, আমি সানজিদার সাথে কথা বলে দেখি। সানজিদার রুমের দিকে গেল। আসতে পারি? ও বাবা, আসো। আচ্ছা মা, তোকে না বললাম আর একটা সারপ্রাইজ আছে তোর জন্য? কই দাও। দেখ, আমি আর তোর মা সবসময় তোর মঙ্গলে চেয়েছি। ছোট থেকে আজ পর্যন্ত যা চেয়েছিস দেওয়ার চেষ্টা করেছি। হঠাৎ এমন কথা বলছো কেন? আসলে সারপ্রাইজটা এমনই। মানে? মানে আমরা তোর বিয়ে ঠিক করছি। অবশ্য মিমের মামা আমাকে বলেছে ছেলেটা অনেক ভালো। মানে কি বলছো এসব? আমি এখন বিয়ে করতে পারবো না, আমি পড়তে চাই আরো। ওরা তোকে বিয়ের পরও পড়তে দিবে। ছেলেটার কি নাম যেন? হ্যাঁ, মনে পড়েছে, নিলয়, তোর সাথেই নাকি পড়ে। দেখ, আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আমার তোর প্রতি বিশ্বাস আছে, তুই আমার কথা ফেলতে পারবি না। এখন যদি তুই না করিস তাহলে কোনো সমস্যা নেই। সানজিদা কোনো কথা না বলে চুপ করে আছে। মেয়ে কোনো কথা বলছে না দেখে সানজিদার বাবা চলে যেতে লাগলো। পিছন থেকে সানজিদা, বাবা, তোমরা যখন ভেবেছো যে আমার ভালোর জন্য, তাহলে আমি রাজি। আর জানি তোমরা আমার জন্য কখনো খারাপ কিছু করবে না। সানজিদার বাবা কথাটা শুনে হাসি মাখা মুখ নিয়ে চলে গেলেন। মিমের মামার কাছে কথাটা বলতেই তিনি নিলয়ের বাবার কাছে ফোন করে বলে দিল এবং তারা ঠিক করলেন আগামী সপ্তাহে ওদের বিয়ে। এদিকে সিয়ামের বাবা সকালে উঠেই মিমের মামার বাসায় চলে গেল। না, আমি সানজিদার বাবা। কিন্তু আপনি কে? ওহ, আমি শিয়ামের বাবা। কোন সিয়াম? আপনার মেয়ের সাথে। ও, আপনি কি মিমের মামার সাথে কথা বলবেন? আমি ডেকে দিচ্ছি। না না, আপনি যখন আছেন তাহলে আপনাকেই বলি। কি? আসলে আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে এবং ওকে বিয়ে করতে চায়। আপনি কি দিবেন আপনার মেয়েকে আমাদের বাড়ির ছেলের বউ করে নিয়ে যাওয়ার? কিন্তু আমার মেয়ে তো বিয়ে ঠিক হয়ে গেছে। মানে কি বলছেন?
কালকে ওর বিয়ে ঠিক করতে ঢাকায় আসছি। ও সিয়ামের বাবা মন খারাপ করে চলে আসলেন। চিন্তা করলেন যথাসম্ভবত সিয়ামের কাছ থেকে সানজিদার বিয়ের কথা গোপন করে রাখার, না হলে আবার কোনো অঘটন করে ফেলতে পারে। এদিকে সিয়াম বাড়িতে আশায় বসে আছে তার বাবা কখন আসবে সানজিদার বাসা থেকে। অবশেষে সিয়ামের অপেক্ষার অবসান ঘটল। আব্বু তুমি এসেছো? হুম কি বললো তারা? সিয়ামের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি গিয়েছিলাম ওদের বাসায়, কিন্তু হঠাৎ করে সানজিদার বাবার অসুখ হয়ে পড়ায় ওর বাসায় চলে গিয়েছে। আসতে কয়েকদিন দেরি হবে। কি হঠাৎ করে অসুখ হয়েছে নাকি? তুমি আমাকে মিথ্যা বলছো। আমি কেন তোকে মিথ্যা কথা বলতে যাব? আমি মানতে পারছি না। দাঁড়াও গিয়ে দেখে আসি। তুই এখন সেখানে গিয়ে কি করবি? এর থেকে বাসায় থাক, কয়েকদিন বাদে যখন আসবে তখন না হয় বিয়ের কথা বলবো। ঠিক আছে। এখন যা, নিজের রুমে গিয়ে শুয়ে থাক, আর বাসা থেকে বের হবি না। কেন বাসা থেকে বের হব না? আরে তোর বিয়ের কথা যদি জানতে পেরে যায় কেউ, তাহলে তোর সাথে মজা করবে। কে মজা করবে তার নাক ফাটিয়ে দিব। দেখ, এখন আর কোনো ঝামেলা করবি না, নাহলে কিন্তু আমি সানজিদার কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব না। আচ্ছা যাচ্ছি। সিয়াম নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। তারপর সিয়াম আর কয়েকদিন বাসা থেকে তেমন একটা বের হয় না। অপরদিকে সিয়ামের বন্ধুরা ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছে। এই আজ কয়েকদিন ধরে সিয়ামকে দেখছি না, সিয়াম কই? আসলেই তো, কোথায় ও? দাঁড়া ফোন দিয়ে দেখি কি বলে। রাফি সিয়ামের কাছে ফোন দিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে ফোনটা বন্ধ। আরে ফোন দেখি বন্ধ। আচ্ছা বাদ দে, আজকে সিনেমা হলে নতুন একটা ছবি মুক্তি পাচ্ছে, চল যাই। তোর কাছে তো থাকে এই খবর, কখন নতুন ছবি আসবে। চল। চল। সবাই মিলে সিনেমা হলে যাচ্ছে। এই দাঁড়া। কেন রে, কি হলো? এইটা আমাদের ভাবি, মানে সানজিদার বান্ধবীদের মামার বাসা না? তো আরে দেখ, বাড়িটা সাজানো হচ্ছে, তার মানে আমাদের ভাবির বান্ধবীর মনে হয় বিয়ে। ও তাহলে তো বিয়েতে আসতে হবে, শত হোক ভাবির বান্ধবী বলে কথা। কথাটা বলার সাথেই সবাই হেসে উঠল। কিছুক্ষণ বাদে সানজিদা বাসা থেকে বের হলো। ওই দেখ ভাবি বাসা থেকে বের হচ্ছে। চল যাই। আসসালামু আলাইকুম ভাবি। ওই কে ভাবি? কেন আপনি জানেন না? ওই আমি তোদের ভাবি হলাম কবে? যেদিন থেকে সিএম আমাদের বলেছে আপনি আমাদের ভাবি, সেদিন থেকে। চুপ বেয়াদব। যাই হোক, আপনার বান্ধবীর বিয়ে আর আমাদের দাওয়াত দিলেন না। আপনাদেরকে কে বললো আমার বান্ধবীর বিয়ে? বলতে হয় নাকি? সাজানো দেখলেই তো বোঝা যায়। অনেক সময় যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা হয় সেটা দেখা যায় না। মানে এখানে মিমের বিয়ে হচ্ছে না। তাহলে কার বিয়ে? আপনার? আমার। ভাবি, আপনি তো দেখি ভালোই মজা করতে পারেন। ওই আবার ভাবি। আর আপনাদের সাথে মজা করে আমার লাভ কি? আছেই তো, হয়তো সিএমকে ভয় পান, সেই জন্য মিথ্যা কথা বলছেন। হাসলেন। আমি সিয়ামকে ভয় পাই কখনো না। আর এই নিন। কি এটা? আমার বিয়ের কার্ড। সিয়ামকে গিয়ে দেবেন, দাওয়াত রইল, চাইলে আপনারাও আসতে পারেন। কথাগুলো বলে চলে গেল। কি রে, সানজিদার বিয়ে মানে কি? সিয়ামকে তো বলতে হয়। চল ওর বাসায় যাই। সবাই মিলে সিয়ামের বাসায় চলে গেল। আন্টি সিয়াম কোথায়? ও তো রুমেই আছে। সবাই সিয়ামের রুমে গেল। কি রে তোরা এখানে? ভাই, তোর জন্য একটা গরম খবর আছে। কি গরম খবর শুনি? সানজিদার বিয়ে হচ্ছে আগামী পরশু। মানে কি বলছিস? সত্যি। না, এটা কি করে হয়? আব্বু যে বললো ও নাকি গ্রামের বাড়ি গিয়েছে। কে বলছে? আঙ্কেল? তাহলে তোকে মিথ্যা কথা বলছে। এই দেখ সানজিদার বিয়ের কার্ড, তোকে দিতে বলেছে। ঠিক আছে, তোরা এখন যা, আমি আব্বুর সাথে কথা বলছি, আর যখন লাগবে তোদের ফোন দিব। আচ্ছা। ওরা সবাই চলে গেল। সিয়াম তো রেগে সোজা গেল তার বাবার কাছে। আব্বু কি হয়েছে? এত জোরে ডাকছিস কেন? তুমি আমাকে মিথ্যা কথা বলছো কেন? আমি তোকে মিথ্যা কথা বলছি? কে বললো? তুমি যে বললে সানজিতা বলে ওর গ্রামের বাড়ি গেছে। এখানে মিথ্যার কি আছে? ও গ্রামের বাড়ি যায়নি, আর আগামী পরশু ওর বিয়ে।
কি কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই যে ওর বিয়ের কার্ড। কেন তুমি আমাকে মিথ্যা কথা বললে? ঠিক আছে, এখন আর তোমাকে কিছুই করতে হবে না। যা করার আমিই করব। দেখ শ্যাম, তুই কিন্তু কিছু করবি না। কে শোনে কার কথা? সিয়াম ফোন বের করে আশিকের কাছে ফোন দিল। ওই আশিক, তোরা কই? এই যে রাস্তার মাথায় আছি। ওখানে দাঁড়া, আমি আসছি। শ্যাম বল, এখন কি করবি? কি করব ভাবা হয়ে গেছে। সন্ধ্যার পরে সবাই যাব। কোথায়? কোথায় আবার? সানজিদাকে তুলে আনতে। কি? অবাক হবার দরকার নেই, এখন চল। সবাই মিলে ঘুরতে বের হলো। সন্ধ্যার সময় সিয়াম আর ওর বন্ধুরা সবাই মিমের মামার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মিমের মামা এখনো অফিস থেকে আসেনি, আর ওর মামি রান্নাঘরে। সঞ্জিদার বাবা মা অন্য একটা রুমে, আর এক রুমে মিম ও সঞ্জিদা বসে গল্প করছে। সিয়াম আর আশিক জানালা দিয়ে সঞ্জিদাদের ঘরে ঢুকে আশিক মিমের মুখ চেপে ধরে যাচ্ছে যাতে চিৎকার দিতে না পারে, আর সিয়াম সঞ্জিদাকে অজ্ঞান করে জানালা দিয়ে বের হয়ে যাচ্ছে। আশিক ও মিমকে অজ্ঞান করে দিয়ে বিছানায় শুয়ে দিল। সবাই মিলে সঞ্জিদাকে নিয়ে কাজী অফিসে হাজির। সিয়াম আর সঞ্জিদার বিয়ে সাক্ষী আছে সিয়ামের বন্ধুরা, কিন্তু সঞ্জিদার এখনো জ্ঞান ফিরে নাই। জ্ঞান ফিরছে না দেখে সিয়াম সঞ্জিদার মুখে পানি ছিটিয়ে দিল। সঞ্জিদা জ্ঞান ফেরার সাথে, আমি এখানে কেন? এটা কোন জায়গা? এটা কাজী অফিস, আর এখন তোমার আর আমার বিয়ে। কি? আপনার আর আমার বিয়ে? কখনোই না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে তো করতেই হবে। আপোষে না করলে জোর করে করব। নাও সাইন করো এখানে। আমি সাইন করব না, দেখি কি করতে পারো। সাইন না করলে তোমার আব্বুর সাথে কি হবে বুঝতেও পারবে না। তুমি কি মনে করছো তোমাকে তুলেছি আর তোমার আব্বুকে তুলতে পারবো না? মানে কোথায় আমার আব্বু? আগে এখানে সাইন করো, তারপর। সঞ্জিদা নিজের বাবাকে নিয়ে ভয়ে আছে, সেই জন্য সাইন করে দিল। তোমার বাবা সুস্থ আছে, কারণ আমরা তাকে কিছু করিনি। হি হি হি। কথাটা বলেই আবার সঞ্জিদাকে অজ্ঞান করে দিয়ে বাসায় নিয়ে আসলো। এটা কে? তোমার বৌমা। মানে কি? মানে আমি বিয়ে করেছি। এখন সরো। সিয়াম সঞ্জিদাকে কোলে করে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। সিয়াম নিজের দরজা বন্ধ করে দিয়ে সঞ্জিদাকে বিছানায় শুয়ে দিল। সঞ্জিদা এখনো অজ্ঞান হয়ে আছে। সিয়াম ওর মুখের দিকে একভাবে তাকিয়ে আছে। আহা, কি মায়াবী চেহারা, কিন্তু কেন যে এমন করে সিয়াম বুঝতে পারে না। সিয়াম একভাবে তাকিয়ে আছে। এদিকে সঞ্জিদার জ্ঞান ফিরে দেখে সিয়াম তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। অমনি জোরে এক চিৎকার দিয়ে সঞ্জিদা। কি হলো, চিৎকার দিলে কেন? আমাকে কোথায় নিয়ে এসেছে? আমার বাসায়। প্লিজ আপনি আমার কাছে আসবেন না। কেন? আজকে তো আমাদের বাসর রাত। আমি এই বিয়ে মানি না। আপনি আমাকে জোর করে বিয়ে করছেন। আমাকে যেতে দিন। তোমাকে যেতে দেওয়ার জন্য তো আমি বিয়ে করিনি। প্লিজ আমাকে ছেড়ে দিন। কেন? কথা বলছে আর সঞ্জিদার দিকে এগোচ্ছে। সঞ্জিদা পিছনে যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। প্লিজ আমার সাথে কিছু করবেন না, আপনার পায়ে পড়ি। শোনো, আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু তুমি আমাকে বাসো না, সেই জন্য জোর করে বিয়ে করে নিয়ে এসেছি। তবে তুমি যখন চাইছো তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না, তবে একটা কথা, যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলো তাহলে তার ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। সিয়াম বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমার পাশে এসে শুয়ে পড়ো। সঞ্জিদা কোনো কিছু না বলে সেখানেই দাঁড়িয়ে রইল। তোমাকে আসতে বলছি, আসবে না? আমি আসবো। সিয়াম জোর গলায়। সঞ্জিদা ভয় পেয়ে এসে সিয়ামের পাশেই শুয়ে পড়ল। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। সঞ্জিদা সিয়ামের মাথায় নিজের বাঁ হাত দিয়ে চুলগুলো হালকা করে নাড়িয়ে দিচ্ছে। সিয়াম সঞ্জিদার নরম হাতের ছোঁয়া পেয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে জানে না। সঞ্জিদা দেখলো যে সিয়াম ঘুমিয়ে পড়েছে, আস্তে করে উঠে গিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কান্না করছে। অপরদিকে মিমের যখন জ্ঞান ফিরল, দেখলো যে সঞ্জিদা নেই। তাড়াতাড়ি করে রুমের বাইরে চলে এলো। মামা? কিরে মিম, কি হয়েছে? মামা, সঞ্জিদা নেই। নেই মানে? কি বলছিস এইসব? আমি ঠিকই বলেছি। সন্ধ্যার পর শিয়াম ও তার বন্ধু এসে ওকে তুলে নিয়ে গেছে। মানে সন্ধ্যার সময় নিয়ে গেছে আর তুই আমাদের ডাক দিলি না? কি করে ডাক দিব? আমাকে অজ্ঞান করে দিছিল, এইমাত্র জ্ঞান ফিরল। ঠিক আছে, কি করা যায় আমি দেখছি। ভেঙে পড়বেন না আন্টি, চলুন পুলিশের কাছে যাই। এত রাতে পুলিশ কি থাকবে? তার থেকে আমার স্যারের কাছে ফোন দিচ্ছি, দেখি উনি কি বলে।
মিমের মামা নিলয়ের বাবার কাছে ফোন দিয়ে সানজিদার না থাকার কথাটা বলল। সকাল হবার সাথেই নিলয়ের বাবা ও পুলিশ মিমের মামা বাসায় এসে হাজির। কে কে তুলে নিয়ে গেছে সানজিদাকে? সিয়াম। সিয়াম? কোন সিয়াম? তুমি চেনো? পাশের থেকে পুলিশ। হ্যাঁ, আমাদের সাথে একই ভার্সিটিতে পড়ে, খুব বকাটে। সানজিয়াদাকে এর আগেও জ্বালিয়েছে, এখন আবার তুলে নিয়ে গেছে। স্যার, এখন কথা না বলে আমার সাথে চলুন সিএমদের বাসায়। সবাই মিলে সিয়ামের বাসায় হাজির। দরজায় কলিং বেল বাজানোর সাথেই সিয়ামের বাবা দরজা খুলে দিলেন। সিয়ামের বাবা সকাল করে নিজের বাসায় সামনে পুলিশকে দেখে অবাক। পুলিশ অফিসার আপনি? ও নজরুল সাহেব, আপনি? আপনার ছেলে কোথায়? ও তো রুমে আছে। কেন? দেখুন নজরুল সাহেব, আপনি হয়তো সব জানেন যে আপনার ছেলে কালকে সন্ধ্যার সময় একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে। আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনার ছেলে এমন কাজ করবে ভাবতেও পারেনি। এখন আপনার ছেলেকে ডাকুন। আচ্ছা, আপনারা ভিতরে আসুন। রুমের ভিতরে ঢুকে সানজিদার বাবা ডাকা শুরু করে দিলেন। সানজিদা মা, কোথায় তুই? দেখ, আমরা তোকে নিতে এসেছি। সানজিদা বাবার কণ্ঠ শুনে দৌড়ে বেরিয়ে এসেছে, বাবাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর সিয়ামও এসে দাঁড়ালো। কাঁদিস না মা, ভয় নেই, আমরা তো চলে এসেছি, তাই না? সানজিদা, এদিকে এসো। সিয়াম ধমক দিয়ে, বাহ, খুব সাহস দেখছি তোমার। এইখানে আমরা দাঁড়িয়ে আছি, তারপর ওই কথা বলার সাহস কোথা থেকে পাও? এই, অ্যারেস্ট করো ওকে। আমাকে ধরার সাহস কোথা থেকে পান আপনি? পুলিশরা তোমার কথায় চলে না, ওকে অ্যারেস্ট করো। বাবা, কিছু বলো ওদেরকে। অফিসার, দেখুন নজরুল সাহেব, আমরা জানি আপনি অনেক ভালো মানুষ, তাই আমাদের কাছে যদি বাধা না দেন তাহলে ভালো হবে। সানজিদাকে নিয়ে সবাই বাসায় চলে গেল, আর সিয়ামকে পুলিশে ধরে থানায় নিয়ে এসেছে। সিয়ামের বন্ধুরা খবর পাওয়ার সাথে সোজা চলে গেল থানায়। সিয়াম কি করে? যেই করে হোক সেটা বড় কথা নয়, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? কালকে নিলয় আর সানজিদার বিয়ে হবে, তোদের যে করেই হোক বিয়েটা বন্ধ করতে হবে। কিন্তু তুই এখানে? আমার কথা, তোদের চিন্তা করতে হবে না, আগে বিয়েটা বন্ধ কর। ঠিক আছে। কথাগুলো বলে সিয়ামের বন্ধুরা মিলে বেরিয়ে গেল। নিলয়কে খুঁজছে সবাই মিলে। আরে ওই দেখো, নিলয়ের গাড়ি না? নিলয়ের গাড়ি তো মনে হচ্ছে। এইদিকে আসছে, দাঁড়া, আসতে দে। সবাই মিলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। কি হলো? সবাই ভাবে পথের মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? সামনে থেকে সর। আরে সরে তো যাব, তার আগে তোর সাথে একটা কথা আছে। আমি বখাটে ছেলেদের সাথে কথা বলতে চাই না। আরে তোকে বলতে হবে না, যা বলার আমরাই বলছি। কি? কেমন ছেলে তুই, একটা বিবাহিত মেয়েকে বিয়ে করছিস? এই শোন, এই বিয়েতে সানজিদার কোনো মত ছিল না, বুঝলি? তোর কি মনে হয় সিয়াম ওকে জোর করে তুলে নিয়ে গিয়ে কিছু করেনি? মানে? আরে তুই এখনো ছোট না যে তোকে বলে দিতে হবে। বিয়ে করবি কর, তাতে আমাদের কি? সিয়ামও কিছু মনে করবে না, যা করার তো সে করে নিয়েছে। নিলয় কোনো কথা না বলে গাড়ি চালু করলো। বিশ্বাস না হলে সানজিদাকে গিয়ে জিজ্ঞেস করে দেখ, দেখবি ও না করবে যে কিছুই করেনি। আসলে এটা সবাই গোপন রাখে, বুঝলি? বলার সাথেই সবাই হেসে উঠল। নিলয় গাড়ি চালিয়ে সোজা সানজিদার কাছে চলে গেল। সানজিদা, তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? আচ্ছা, সিয়াম তোমার সাথে কালকে রাতে কি করেছে? মানে কি বলছো তুমি? বুঝতে পারছি না। আমি কি বলতে চাইছি সেটা তুমি বুঝতেই পারছো। সিয়াম কি তোমার সাথে কিছু করেছে? কি বলছো তুমি এটা? ও আমার সাথে কিছুই করেনি। আমার বিশ্বাস হচ্ছে না। ও তোমাকে তুলে নিয়ে গেছে আর কিছু করেনি। এটা কি করে হয়? প্রমাণ দেখাও। নিলয় কথাটা বলার সাথে সানজিদা ওর গালে একটা থাপ্পড় মেরে দিল। ছি, এটাই তোমার বিশ্বাস? এই বিশ্বাস নিয়ে তুমি আমার সাথে বিয়ে করতে চেয়েছিলে? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বেরিয়ে যাও এখান থেকে। নিলয় সোজা বেরিয়ে গেল। পথে আবারও সিয়ামের বন্ধুদের সাথে দেখা। কি না বলেছে? তাই তো, তার মানে কিছু করেছে সিয়াম। গালে থাপ্পড়ের দাগ কেন? প্রমাণ চাইছিলে সেই জন্য? তাহলে বুঝে নে, যদি প্রমাণ দিতে না পারে সেই জন্য তোকে থাপ্পড় মেরে হয়তো বিশ্বাসের কথা বলেছে। যা, এখনই গিয়ে তোর বাবাকে বলে দে এই বিয়ে করবি না। নিলয় বাসায় এসেই ওর বাবার কাছে গেল। বাবা, তোমাকে একটা কথা বলবো। কি? বাবা, আমি সানজিদাকে বিয়ে করতে পারবো না।
হঠাৎ করে কি হলো তোর? তুই জানিস না কালকে তোদের বিয়ে? বাবা সিয়াম ওকে তুলে নিয়ে গিয়েছে, ওর সাথে কিছু করেনি, তার কি প্রমাণ আছে? আর আমি একবার বিয়ে হয়ে গেলেই সেই মেয়েকে বিয়ে করতে পারবো না। কথাগুলো বলে রুমে চলে গেল। অপরদিকে সিয়ামের বন্ধুরা সোজা সিয়ামের সাথে দেখা করতে থানায় চলে গেল। মামা কাজ হয়ে গেছে। তাই নাকি রে? এবার আমাকে এখান থেকে বের করার চেষ্টা কর, তারপর যা করার আমিই করব। আঙ্কেল তোকে বের করার জন্য চেষ্টা করছে। ঠিক আছে, তোরা এখন যা, আর খেয়াল রাখবি সানজিদা কখন কি করছে সব আমাকে এসে বলবি। ঠিক আছে। সিয়ামের বন্ধুরা ওখান থেকে চলে গেল। সানজিদার বাবাকে নিলয়ের বাবা ফোন করে বলল যে তার ছেলে এই বিয়ে করতে পারবে না। কি রে মা, ওরা তোকে না করে দিল কেন? ওরা বিয়ে করতে চাইলেও আমি করতাম, তারা যখন না করে দিয়েছে তখন ভালোই হয়েছে। কেন, কি হয়েছে? যেই ছেলের বিশ্বাস নেই তাকে আমি বিয়ে করতে পারবো না। মানে ওই ছেলেটা যে আমাকে জোর করে বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু আমার সাথেও তেমন কিছুই করেনি, অথচ নিলয় ভাবছে আমার সাথে নাকি খারাপ কিছু করেছে। আমাকে বিশ্বাসই করতে চায় না। কিন্তু তোর এখন বিয়ে না হলে কি হবে ভেবে দেখেছিস? কি হবে? মানুষরা তোকে নিয়ে হাসাহাসি করবে। আমি মানুষের কাছে থাকিও না, খাইও না, যে তাদের কথায় কান দিব। তবু একবার ভেবে দেখ, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, এই কথা গ্রামের সবাই জানে। এখন যদি বিয়েটা না হয় তাহলে তারা কি ভাবে, আর আমরা কোন মুখ নিয়ে গ্রামের বাড়ি যাব? তারা যা ভাবে ভাবুক, আমরা কালকেই গ্রামের বাড়িতে যাব, এখানে আর থাকবো না। কিন্তু কোনো কিন্তু নেই, আমি আছি তো। সানজিদার বাবা আর কোনো কথা না বলে রুমে চলে গেলেন। অপরদিকে সিয়ামের বাবা ছেলের মুক্তির জন্য কয়েকটা উকিলের কাছে গিয়েছেন, কিন্তু কেউই তার কেসটা নিতে চান না। সবার এক কথা, সিয়ামের দোষ, আর ও যে মেয়েটাকে নিয়ে এসেছে এটা সবাই দেখেছে, এমনকি পুলিশ তার বাসায় গিয়ে মেয়েটাকে পেয়েছে। সমস্ত প্রমাণ সিয়ামের বিরুদ্ধে। আর এইরকম কেসে সবসময় মেয়েরাই জিতে যায়, কারণ আইন মেয়েদেরকে একটু বেশি সম্মানের দৃষ্টিতে দেখে। সিয়ামের বাবা মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিলেন, ভাবছিলেন আর একটা উকিলই দেখবেন, যদি এটাও না করে দেয় তাহলে আর কিছু করার থাকবে না। দেখে দেখে একটা নামকরা উকিলের কাছে গেলেন। উকিলের খোঁজটা তার বন্ধু দিয়েছে, তিনি নাকি তার কোনো এক দুঃসম্পর্কের আত্মীয় হন। ভিতরে আসবো? হ্যাঁ আসুন। আপনি নজরুল সাহেব তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানেন? আপনার বন্ধু আমাকে ফোন করে বলেছে। তা বলুন, কি সাহায্য করতে পারি আপনার জন্য? তারপর সিএমের বাবা সবকিছু খুলে বললেন। কেসটা খুব জটিল, সব প্রমাণ আপনার ছেলের বিরুদ্ধে। সরি, দেখুন আপনি না করবেন না। আপনার কাছে আসার আগেও কয়েকটা উকিলের কাছে গিয়েছি, তারা না করে দিয়েছে। যে কোনো ভাবে চেষ্টা করে দেখুন। দেখুন নজরুল সাহেব, সবকিছুই আমাদের বিরুদ্ধে, তবে একটা উপায় আছে। কি উপায়? আপনি একবার সেই মেয়েটার পরিবারের সাথে কথা বলে দেখুন। মানে খুব সোজা, তাদের কাছে গিয়ে বলবেন তারা যেন তাদের মেয়েকে আপনার ছেলের সাথে বিয়েটা মেনে নেয় এবং কেসটাও তুলে নেয়। তারা কি রাজি হবে? তাছাড়া কালকে তো ওই মেয়ের বিয়ে। রাজি করাতে হবে, না হলে আপনার ছেলেকে বাঁচানো সম্ভব না। আচ্ছা। সিএমের বাবা সেখান থেকেও মন খারাপ করে বেরিয়ে এলো, রাস্তায় এক পাশ দিয়ে হাঁটছে। আঙ্কেল আপনার মন খারাপ কেন? ও তোরা? কিন্তু আপনার মন খারাপ কেন? এমনি। সিএমএ ছড়ানোর ব্যাপারে কি বললো? সব উকিল না করে দিয়েছে, বললো যে এই কেসটা নিতে পারবে না। তাহলে কি সিয়ামকে ছাড়ানো যাবে না? একটা উপায় আছে, কিন্তু হবে কি না জানি না। কি? সিএমের বাবা উকিল তাকে যা বলেছে তাই ওদেরকে বলে দিল। এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। মানে হলো সানজিদার বিয়ে ভেঙে গেছে, আর এখন আপনি গিয়ে যদি এই কথা বলেন তাহলে তারা রাজি হতে পারে। বিয়ে ভেঙে গেছে মানে কি করে? আমরা আছি তো, আমরা থাকতে ওদের বিয়ে হয় কি করে? তোরাও হয়েছিস একটা বদের হাড্ডি। এখন যান, সানজিদার বাবা মায়ের সাথে কথা বলে দেখুন। সিএমের বাবা চলে গেল সিএমের মামার বাসায়। আপনি এখানে কেন? বেরিয়ে যান। দেখো মা, আমার ছেলে যা করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। যদি তুমি কেসটা তুলে নাও তাহলে আমার ছেলেটা বেঁচে যায়। ও তাহলে এখানে ছেলেকে বাঁচাবার জন্য সুপারিশ করতে এসেছেন, কিন্তু আমার সাথে যা ঘটেছে সেটা?
আমি জানি তোমার বিয়ে ভেঙে গেছে, তাই বলছি যদি এখন তুমি আমার ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে সেটা মেনে নাও তাহলে ভালো হয়। আপনার ছেলেকে কখনোই আমার স্বামী হিসেবে মানতে পারবো না, আর বিয়েটাকেও না। কি হয়েছে রে মা? দেখো না, এই লোকটা তখন নিজের ছেলেকে বাঁচানোর জন্য এখানে সুপারিশ করতে এসেছে। আপনি তো সানজিদার বাবা, আপনি বোঝার চেষ্টা করুন। আপনার মেয়ের বিয়ে ভেঙে গেছে, আর আমার ছেলে জোর করে হলেও আপনার মেয়ের সাথে বিয়ে তো করেছে। তাই বলছিলাম যদি আপনারা এই বিয়েটা মেনে নেন তাহলে আমার ছেলেটা বেঁচে যায়। কথা দিচ্ছি আমি থাকতে আমার ছেলে আপনার মেয়ের সাথে কিছুই করবে না। আমার বাবাকে আপনার বোঝাতে হবে না, চলে যান। ঠিক আছে, তবে আপনি একবার ভেবে দেখবেন, এটা আমার নাম্বার। সিয়ামের বাবা সানজিদার বাবাকে নিজের নাম্বারটা দিয়ে বেরিয়ে গেলেন। দেখ মা, লোকটা কিন্তু ঠিক বলেছে। বলছিলাম সিয়াম তো বিয়ে করেই নিয়েছে। তাছাড়া এই কথা যদি গ্রামের সবাই জানে তাহলে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলবে সবাই। তাই বলছিলাম তুই ওকে মেনে নে। আমি ভেবেচিন্তেই কথাগুলো বলেছি, অন্তত আমাদের জন্য। ঠিক আছে। তোর মতন মেয়ে পেয়ে আমরা ধন্য। সানজিদার বাবা সিয়ামের বাবার কাছে ফোন করে বললেন যে তারা রাজি। তারপর সবাই মিলে থানায় গিয়ে কেসটা তুলে নিল। আপনার সাথে আমার বিয়েটা মেনে নিচ্ছি, তার মানে এই নয় যে আমার সব কিছুই আপনার। আমার কাছে কখনো স্বামীর অধিকার নিয়ে আসবেন না। সানজিদা সিয়ামকে আলাদা করে নিয়ে বলল। সিয়াম কিছু না বলে শুধু মুচকে হাসলো। তাহলে আর কি, তখন তো বিয়েটা জোর করে করেছিলি, এখন ধুমধামে হয়ে যাক। ঠিক আছে, তাই হোক। তারপর সিয়াম ও সানজিদার বিয়েটা ধুমধাম করেই হয়ে যায়। সানজিদা এখন বাসর ঘরে বসে আছে, আর সিয়াম ছাদের উপর দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছে। সত্যি তোরা না থাকলে এই বিয়েটা হয়তো হতো না। আরে বাদ দে, এখন ঘরে যা, ভাবি হয়তো তোর জন্য অপেক্ষা করছে। মাম্মা, বিড়াল মারতে কিন্তু ভুলিস না। আমি কি বিড়াল মারবো? বিড়াল যদি আগে আমাকে খামচি দেয়? সিয়াম কথাটা বলেই সবাই হেসে ওঠে। সিয়াম নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল, আর সানজিদা স্বাভাবিকভাবেই খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। আজকে যে বাসর রাত, তার কাছে কিছু মনেই হচ্ছে না। সিয়াম খাটের দিকে এগোতে লাগলো। আমার কাছে আসার চেষ্টা করবেন না, আর ওই সোফায় গিয়ে শুয়ে থাকুন, যান। সিয়াম কোনো কথা না বলে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আর যাই জোর করে করুক না কেন, সানজিদার ইচ্ছার বিরুদ্ধে এখন আর যেতে চায় না, শত হোক নতুন বউ। সিয়াম সকালে এখন ঘুমিয়ে আছে। আচ্ছা সানজিদা, একটা কথা বলি। রাগ করবে না তো? রাগ করার কথা হলে তো রাগ করবই। তাহলে থাক, বলবো না। ইলে বাবা লে, আমার বাবু দেখি লাগ করছে। ওই তুমি বাচ্চা নাকি যে তোতলিয়ে কথা বলছো? বলো কি বলবে? না বলবো না, বললে তুমি রাগ করবে। বললাম তো করবো না, এখন বলো। সত্যি? সত্যি, এখন বলো। চারপাশে কত অন্ধকার, তাই না? আর আকাশের চাঁদটা কি সুন্দর, তার আলো দিয়ে সেই অন্ধকারটাকে মুছে দিচ্ছে। থুর, কি যেন বলতে চাচ্ছিলে সেটা বলো। বলছি তো। আচ্ছা, এই চাঁদনি আকাশের নিচে তুমি আর আমি একা, আশেপাশে কেউ নেই, তোমার কিছু করতে ইচ্ছা করছে না? না। তবে আমার করছে, চলো না দুজনে চন্দ্র স্নান করি। দেখো, কাছে আসবে না কিন্তু, খারাপ হয়ে যাবে। সিয়াম বলছে আর সামনের দিকে এগোচ্ছে। সানজিদা লজ্জা মাখা মুখে সিয়াম সানজিদার হাতটা ধরে কাছে টেনে নিয়ে মুখটা সানজিদার কাছে নিয়ে আসছে। ভূত ভূত ভূত। ওই ভূত পাইলেন কই? আমার গায়ে পানি আসলো কোথা থেকে? আমি তো ছাদে ছিলাম, আর তুমি? সিয়াম আর কিছু বলল না, বুঝতে পারছে যে এটা স্বপ্ন ছিল। দূর শালা, স্বপ্নের মাঝেও একটু রোমান্স করতে দিল না। আমি কি, হ্যাঁ? আর কোল বালিশটা নিয়ে কি করছিলেন? ছি। এতে ছি বলার কি আছে? তোমাকে তো আর ধরতে দিচ্ছ না। কি বললেন? কিছু না। পানি মারলে কেন? সেই কখন থেকে ডাকছি, ওঠার নামে তো খোঁজই নেই। কেন? আপনার মা নিচে ডাকছে, খেতে আসুন। আসছি। তারপর সিয়াম বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। অপরদিকে সিয়ামের মা রান্নাঘরে কাজ করছিলেন। এমন সময় সানজিদা উপস্থিত। আরে তুমি রান্নাঘরে কেন? আর সিয়ামকে ডাক দিয়েছো? আপনাকে একটা কথা বলার ছিল। কি? আচ্ছা, আপনারা দুজনেই এত ভালো, তাহলে আপনার ছেলে এমন কেন? সত্যি কথা বলতে
ওর এমন হওয়ার পিছনে একমাত্র আমরাই দায়ী। মানে? একমাত্র ছেলে, তাই কোনোদিনও কিছু বলতে পারিনি, সেই জন্য এমনটা হয়েছে। তবে তুমি চাইলে ওকে ঠিক করতে পারো। জানি আমার ছেলেকে তুমি এখনো মেনে নিতে পারছো না হয়তো, তবে সত্যি কথা বলতে ও যেমনই হোক না কেন মনটা অনেক ভালো। আম্মু কই, খেতে দাও। আজকে থেকে আপনি নিজ হাতে নিয়ে খাবেন, কেউ আপনাকে দিবে না, বুঝছেন? মানে? মানে খুব সোজা, হাত দিয়ে তুলে নিয়ে খান। আমি পারবো না আম্মু, দাও। আম্মা আপনি দিবেন না ঠিক আছে, যদি ভালো না লাগে আপনাকে খেতে হবে না। সিয়াম আর কি বলবে, অসহায়ের মতো সবকিছু নিজ হাতে নিয়ে খেয়ে রুমে চলে গেল। সানজিদার বাবা মা দুজনেই চলে গেলেন। রাতে সিয়াম ঠিক করলো আগে গিয়ে বিছানার উপর শুয়ে থাকবে আর ঘুমানোর ভাব করবে, তারপর দেখবে সানজিদা বিছানা ছাড়া কোথায় ঘুমায়। যেই ভাবা সেই কাজ, আগে গিয়ে বিছানার উপর শুয়ে ঘুমানোর ভাব করছে। এই উঠুন, ঘুমানোর ভাব করছে যেন কিছুই শুনতে পারছে না। কি হলো, উঠুন, আমি ঘুমাবো। এবারও সিয়াম উঠছে না দেখে সানজিদা মনে মনে একটা উপায় খুঁজতে লাগলো। উঠবেন নাকি পানি মারবো? এখনো কোনো সাড়া নেই। ঠিক আছে, আপনি শুয়ে থাকুন, আমি আসছি। সানজিদা বলেই বাথরুমে গেল পানি আনতে। সিয়াম তো এখনো শুয়ে আছে। যে দেখলো যে সানজিদা বাথরুমে গেছে অমনি উঠে তাড়াতাড়ি করে সোফায় শুয়ে পড়লো। কি ব্যাপার, এখন সোফায় গেলেন কেন? ওইখানে শুয়ে আমার রাত করে গোসল করার কোনো ইচ্ছাই নাই। হুম, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকা করতে হয় আমার জানা আছে। কথাটা বলেই বিছানায় শুয়ে পড়লো। দেখতে দেখতে 1 মাস হয়ে গেছে ওদের বিয়ের, তবে সিয়ামের এখনো পর্যন্ত সানজিদার সাথে এক বিছানায় শোয়ার সৌভাগ্য হয়নি। এই কয়দিনে সানজিদাও সিয়ামের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তবে সেটা সিয়ামকে বুঝতে দেওয়া যাবে না, কারণ এখনো ও সম্পূর্ণ ভালো হয়নি। কিছু বদ অভ্যাসগুলো ঠিক করতে হবে। যান, গিয়ে জামা কাপড় গুছিয়ে নিন। কেন? আমার গ্রামের বাড়ি যাব, যান। নিজের জামা কাপড় কি কি নিবেন নিয়ে নিন। বলছিলাম তুমি গিয়ে গুছিয়ে দাও, তাহলেই তো হয়। পারবো না, পারলে নিজে গুছিয়ে নিন। সিয়াম নিজের রুমে গিয়ে জামা কাপড় গুছিয়ে রেখে দিল। পরের দিন দুজনেই সানজিদাদের বাসায় এসে হাজির। তারপর দুজনেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খেয়ে নিল। বিকালের দিকে সানজিদার বান্ধবী সুমাইয়া এসে হাজির। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে চিনলাম না। আমি সানজিদার বান্ধবী। ও, তার মানে আমার শালি? শালি হলাম কি করে? আমি কি সানজিদার বোন নাকি? বোন আর বান্ধবী একই তো। তা দুলা ভাই, সানজিদা কেমন আদর করে আপনাকে? আর আদর সেটা তো আমার কপালে নেই। কেন? তোমার বান্ধবী তো একটা ডাইনোসর সবসময় আতঙ্কের উপরে রাখে। কেন, ওকে দেখে ভয় পান বুঝি? আমি কেন তোমার বান্ধবীকে ভয় পাবো? উল্টা ওই আমাকে ভয় পায়। সেটা তো বুঝতেই পারছি। দরজার পাশে যে সানজিদা দাঁড়িয়ে ছিল এটা সিয়াম খেয়াল করেনি। সানজিদা তো সিয়ামের দিকে একভাবে রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। আচ্ছা দুলা ভাই, আসি, বেঁচে থাকলে খোঁজ দিয়েন। সুমাইয়া বলেই হাসতে হাসতে বেরিয়ে গেল। সিয়াম ভাবছে, এই যা, এখনো কি কিছু বলবে নাকি যদি বলে তাহলে আবার মান সম্মান শেষ, শ্বশুরবাড়ি বলে কথা। সানজিদার রাগে ভাব নিয়ে সিয়ামের পাশে এসে বসলো। সুমাইয়াকে কি বলছেন? কোন সুমাইয়া? এখন নাটক করা হচ্ছে তাই না? কি বলছেন ওকে? কই, আমি তো কিছু বলিনি। কিছু বলেননি তাই না? আমি কিন্তু সব শুনেছি। শুনেইছো যখন, তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? আপনি কি বলেছেন আমি ডাইনোসর তাই না? ভুল কি বলছি? কি এখন আবার বলছেন ভুল কি বলছি? এই জন্যই আপনাকে শাস্তি পেতে হবে, আর শাস্তিটা হলো আজকে রাতে আপনার খাওয়া বন্ধ। নয় হ্যাঁ। আর এখন এখানে চুপচাপ বসে থাকুন, বেশি কথা বললে। বুঝছি, আর বলতে হবে না। সানজিদা সিয়ামের সামনে বসে খাচ্ছে আর সিয়াম হাঁ করে তাকিয়ে আছে অসহায়ের মতো। সিয়াম নিজের মুখটা বন্ধ করে নিল। সিয়াম অন্যদিকে ঘুরে বসলো আর সানজিদা মুচকি মুচকি হাসছে। তারপর সানজিদা খাবার খেয়ে প্লেটগুলো পরিষ্কার করতে চলে গেল। এদিকে সিয়ামের পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। ক্ষুধা লাগছে কিন্তু কি করবে, খেতে পারছে না। কেন যে তখন ডাইনোসর বলতে গেল। সিয়ামেরও কিছু করার নেই, নিচে বিছানা পেতে শুয়ে পড়লো। কিন্তু ক্ষুধার জন্য তেমন একটা ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে যে কখন ঘুমিয়ে পড়েছে জানি না। সকালে সানজিদার মা এসেছে ডাকতে।
সঞ্জিদা উঠে দেখে যে সিয়াম নিচে শুয়ে আছে। অজান্তে মুখে হাসি ফুটে উঠল। আম্মু তো এইমাত্র ডেকে গেল আর সিয়াম এখানে শুয়ে আছে। যদি এসে দেখে যে তার জামাই নিচে শুয়ে আছে, না জানি কি ভাববে। এই ওঠেন না, এখনই উঠুন, যান গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। বাহ, এখন কি মনে করে বিছানায় শুতে বলছো? এমনি যান। না, তুমি এমনি কোনো কাজ করো না, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ মা, আসছি। যাব না। ও, তার মানে এই ব্যাপার। আমি তো এখন বিছানায় যাব না। প্লিজ বিছানায় যান, মা দেখলে খারাপ ভাববে। ভাবুক, তাও আমি বিছানায় যাব না। আমার বিছানায় অ্যালার্জি আছে। প্লিজ বিছানায় যান। বললাম তো যাব না। শাশুড়ি এসে দেখুক তার জামাইয়ের উপর কেমন অবিচার হয়। আপনি যাবেন কি না? আপনার ঝাড়িতে কোনো কাজ হবে না, আমি এখানেই থাকবো। প্লিজ যান। ঠিক আছে, এত করে যখন বলছো যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি? আমাকে একটা কিস করতে হবে। কি? কখনোই না। ঠিক আছে, তাহলে আমিও যাচ্ছি না। ঠিক আছে, দিচ্ছি, তারপরেই কিন্তু উঠে যাবেন। সেটা আর বলতে। এবার যান। কি নরম ঠোঁট, যদি আর একটা দাও। যাবেন। যাচ্ছি। সবসময় শুধু ঝাড়ি মারে, আমি ভয় পাই না বুঝি। তারপর সিয়াম ও সানজিদা আরো 2 দিন সেখানে থেকে ঢাকায় চলে আসলো। আচ্ছা সানজিদা, একটা কথা জিজ্ঞাসা করি। হঠাৎ এই প্রশ্ন? তুমি কি এখনো আমাকে ভালোবাসতে পারোনি? সানজিদা কিছু না বলে দাঁড়িয়ে আছে। কি বলবে? আসলে সেও তো সিয়ামকে ভালোবেসে ফেলেছে, কিন্তু প্রকাশ করছে না। কি হলো বলো? হঠাৎ এই প্রশ্ন? এমনি বলবা তো? হুম। তাহলে কি আমি তোমাকে একটা কিস করতে পারি? না। কেন, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, তবে এখনো পুরোপুরি না। ঠিক আছে, তবে আস্তে করে একটা কিস করি। না। শুধু একটা। কথাটা বলেই সিয়াম সানজিদার হাতটা চেপে ধরলো, আর সানজিদা জোর খাটাচ্ছে যাতে সিয়াম কিস করতে না পারে। হাতাহাতি করতে করতে এক পর্যায়ে সানজিদা হাত ছাড়াতে গিয়ে সিয়ামের গালে থাপ্পড় পড়ে যায়। অথচ সানজিদা এটা ইচ্ছে করে দেয়নি। সিয়াম শুধু গালে হাত দিয়ে সানজিদার দিকে তাকিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। সিয়ামের এখন প্রচন্ড রাগ হচ্ছে। ভাবছে সানজিদা এখনো তাকে ভালোবাসে না, অথচ তার জন্যই এতদিন ভালো হয়েছে। শুধু একটা কিসই তো করতে চেয়েছিল, তাই বলে থাপ্পড় মারবে? না, এটা মেনে নেওয়া যায় না। সিয়াম রেগে বন্ধুদের কাছে চলে গেল। এদিকে সানজিদা সিয়ামের জন্য অপেক্ষা করছে। সিয়ামের জন্য মনটা খারাপ হয়ে আছে। কেন যে তখন এমনটা করতে গেলাম, এখন তো মনে হয় সিয়াম আমার উপর রেগে আছে। না, অনেক হয়েছে। না, এবার সিয়ামকে বলে দেওয়া উচিত যে আমিও তাকে ভালোবাসি। আজকে আসুক। সানজিদা অপেক্ষায় বসে আছে। রাত প্রায় 10টার কাছাকাছি, কিন্তু সিয়াম এখনো বাসায় যায়নি। এমনটা তো কোনো সময় হয়নি। কোথাও গেলে সন্ধ্যার সময় বাসায় চলে আসতো। তাহলে কি আমার উপর এখনো রেগে আছে? এদিকে সানজিদার টেনশনটা বেড়ে চলেছে। সিয়াম এখন আসছে না। রাত প্রায় 10:30 বাজতে চলল। সানজিদা চেয়ারের উপর বসে আছে আর ঝিমোচ্ছে। হঠাৎ করেই দরজায় বেল বাজলো। সানজিদা ফাল দিয়ে উঠলো, হয়তো সিয়াম এসেছে। দরজার এপাশে সিয়াম দাঁড়িয়ে দরজায় বেল বাজিয়েই যাচ্ছে, ভালো মতো দাঁড়াতেও পারছে না। হ্যাঁ, আজকে সিয়াম ড্রিঙ্ক করেছে। সানজিদা দরজা খুলে দিল। কি হলো, এতক্ষণ লাগে দরজা খুলতে? কোথায় ছিলে? কি গন্ধ! ড্রিঙ্কস করছো তুমি? আমি ড্রিঙ্কস করব কি না করব সেটা তোমাকে বলতে বাধ্য নই। কি হয়েছে তোমার? কেন আজকে ড্রিঙ্কস করছো? সরো আমার সামনে থেকে, আমার ঘুম পাচ্ছে। আমাকে ধরতে হবে না, আমি যেতে পারবো, ছেড়ে দাও। না, তুমি পারবে না। আমার কাঁধে হাত দাও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বললাম তো সরে যাও, আমি যেতে পারবো। আজকের থেকে আমি সোফায় ঘুমাবো না, আমি খাটে ঘুমাবো। কেউ আমাকে আটকাতে পারবে না। বলতে বলতেই ঘুমিয়ে যায়। সানজিদা সিয়ামকে ঠিকভাবে শুয়ে দিয়ে গায়ের উপরে চাদরটা দিয়ে দেয়, আর সিয়ামের পাশে একই সাথে শুয়ে পড়ে। আজকে আমার জন্যই সিয়াম ড্রিঙ্কস করেছে। না, ওর রাগ আমাকে ভাঙতেই হবে। আমিই দায়ী, ওর কাছে ক্ষমা চাইতে হবে আমাকে। সানজিদা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে সিয়ামের ঘুম ভেঙে যায়। দেখে যে সে খাটে শুয়ে আছে আর সানজিদা তার পাশে ঘুমন্ত অবস্থায়। সিয়াম একভাবে তাকিয়ে আছে। ঘুমিয়ে থাকলে সানজিদাকে অনেক সুন্দর দেখায়। এর আগেও দেখেছে সিয়াম সানজিদাকে ঘুমন্ত অবস্থায়। সিয়াম ভাবতে থাকে, কেন যে ও আমার সাথে এমন করে, বুঝতে পারি না। কালকে যে থাপ্পড়টা মেরেছে এর জন্য ওকে শাস্তি পেতে হবে। অনেক সহ্য করেছি, আর না। সিয়াম বিছানা থেকে ঠেলে উঠে যায়, যার জন্য সানজিদার ঘুম ভেঙে যায়।
কি ব্যাপার, আজকে এত সকালে উঠলে কেন? সিয়াম সানজিদার মুখে তুমি শব্দটা শুনে কিছুটা অবাক হয়, কিন্তু ওর এখন নরম হলে চলবে না, প্রতিশোধ নেওয়া দরকার। তুমি আমার পাশে কেন? কেন থাকতে পারি না? দেখো, আমার সামনে ওইসব ভাব করবে না, বুঝলে? কালকের থাপ্পড়টা কথা এখনো মনে আছে? আমি সরি, সত্যি আমি কালকে তোমাকে ইচ্ছে করে থাপ্পড়টা মারিনি। এতদিন তো আমার সাথে যে ব্যবহারটা করে এসেছো, এতে আমার ওই কালকের থাপ্পড়টাই প্রাপ্ত ছিল শুধু। দেখো, কালকের ওইটার জন্য সরি, আমাকে মাফ করে দাও। আমার ভালো লাগছে না, তুমি এখান থেকে যাও। আমার কথাটা তো শোনো। তুমি যাবে এখান থেকে? যাচ্ছি। সানজিদা মাথা নিচু করে বেরিয়ে এলো। না সিয়াম, আমার উপর প্রচন্ড রেগে আছে, কিন্তু ওর রাগ ভাঙাবো কি করে? আচ্ছা, ও তো পায়েসটা অনেক পছন্দ করে, আজকে নিজের হাতে ওকে পায়েস রান্না করে খাওয়াবো, যদি রাগটা কমে। সানজিদা এটা ভেবে রান্নাঘরে গেল। সানজিদা সিয়ামের জন্য পায়েস রান্না করছে, আর এদিকে সিয়াম ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো। কিছুক্ষণ বাদে সানজিদা সিয়ামের জন্য পায়েস নিয়ে হাজির। এটা কি? কেন, পায়েস আপনার জন্য আজকে আমি নিজ হাতে রান্না করেছি। তোমাকে কে বলেছে আমার জন্য পায়েস রান্না করতে? কেন, তুমি তো পায়েস পছন্দ করো, তাই রান্না করেছি, খেয়ে দেখো না কেমন হয়েছে। আমার খাবার কোনো ইচ্ছা নেই, আমার বাইরে কাজ আছে, আমি গেলাম। সানজিদা নিজের রুমে এসে মন খারাপ করে বসে আছে। অপরদিকে সিয়াম চলে গেল ওর বন্ধুদের কাছে। সিয়াম বন্ধুদের সাথে গিয়ে পার্টি উপলক্ষে নাস্তাটা করে নিল। তারপর আর সিয়াম সারা দিন বাসায় আসেনি। সানজিদা অনেকবার ফোন দিচ্ছে কিন্তু ধরেনি। সিয়াম রাত 10টার সময় বাসায় এসেছে। কোথায় ছিলে সারাদিন? আমি যেখানেই থাকি না কেন তোমাকে বলতে বাধ্য নই। কোথায় যাচ্ছ? ঘরে আমার ঘুম পাচ্ছে। খেয়ে যাও, তোমার জন্য আমিও না খেয়ে বসে আছি। সিয়াম কিছুটা অবাক হলো। আমার জন্য না খেয়ে বসে আছে? আমার ক্ষুধা নেই, বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি পারলে খেয়ে নাও, আমার জন্য অপেক্ষা করতে হবে না। সিয়াম বলেই ঘরে চলে গেল। সানজিদা সিয়ামের এমন ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে। আসলেই দোষটা তো তারই। সানজিদাও না খেয়ে রুমে গিয়ে সিয়ামের পাশে শুয়ে পড়ল। সিয়াম অন্যদিকে মুখ করে শুয়ে আছে। সানজিদা এসে যে ওর পাশে শুয়েছে এটাও বুঝতে পারছে, তার মানে সানজিদাও রাতে খায়নি। সানজিদাদের ওর পাশে শুয়ে কান্না করছে এটাও বুঝতে পারছে সিয়াম। একটু কান্না করুক, দেখি কতক্ষণ কাঁদতে পারে। এটা ভাবতে ভাবতেই সিয়াম ঘুমিয়ে পড়ল। সিয়াম সকালে উঠে ফ্রেশ হয়ে বাইরে যেতে লাগলো। কোথায় যাচ্ছ? বাইরে। তোমাকে একটা কথা বলার ছিল। কি? বলছিলাম যে কি, আমাকে একটু মার্কেটে নিয়ে যাবে? কেন, তুমি একা যেতে পারো না? এমন করো কেন, গেলে কি হবে? আমার কাজ আছে, তোমার দরকার হলে যাও, আমি যেতে পারবো না। এমন সময় সিএমের বাবা এসে হাজির। দেখুন না বাবা, আপনার ছেলেকে বললাম আমাকে মার্কেটে নিয়ে যেতে, কিন্তু নিচ্ছে না। কিরে শ্যাম, বৌমা কি ঠিক বলছে? নিয়ে জানা, তাছাড়াও তো ও সব সময় বসেই থাকে বাসায়, আজকে একটু যেতে চেয়েছে, যা। কাজ আছে, আমি যেতে পারবো না। তোর কোনো কাজ নেই, তুই বৌমাকে নিয়ে মার্কেটে যা। আমি যাচ্ছি, যাও গিয়ে রেডি হয়ে এসো। আমি রেডি আছি, চলো। বাহ, এ তো দেখি 4.5G সিমের থেকে ফাস্ট, একেবারে প্রস্তুত হয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। চলো। এই নে গাড়ির চাবি। আমরা রিকশায় করে যাব, আপনি চাবি রেখে দিন। পিছন থেকে সিয়ামের মা সিয়ামকে নিয়ে সানজিদা বাইরে এসে একটা রিকশায় উঠল। দুজনেই রিকশার পাশাপাশি বসে আছে। বাতাসে সানজিদার চুলগুলো উড়ছে আর সেগুলো সিয়ামের মুখের উপর গিয়ে পড়ছে। সিয়ামের কাছে ব্যাপারটা বিরক্তিকর লাগলেও এক রোমান্টিকতা কাজ করছে। রিকশা চলছে তার আপন গতিতে। তারপর দুজনেই মার্কেটে চলে এলো। সানজিদা সে কখন থেকে মার্কেট করেই যাচ্ছে, এই জন্যই বলে মেয়ে মানুষের সাথে মার্কেটে আসতে নাই। কি হলো, হয়েছে তোমার? আর অল্প একটু। এতক্ষণ লাগে মার্কেট করতে, তাড়াতাড়ি করো, না হলে আমি চলে গেলাম। এই তো হয়ে গেছে, আর একটু ওই পাশটার দোকানে চলো। সানজিদা সিয়ামকে নিয়ে একটা শার্ট প্যান্টের দোকানে নিয়ে এলো। এখানে নিয়ে এলে কেন? মার্কেট করব। কি তুমি ছেলেদের পোশাক পরবে? পাগল টাগল হয়ে যায় না তো? থুর, আমি কেন ছেলেদের পোশাক পরতে যাব? তাহলে এইটা তোমার জন্য, দেখি ঘুরে দাঁড়াও, এই শার্টটা তোমার গায়ে হয় কিনা। হবে, কালারটা অনেক সুন্দর। মামা, এটা প্যাক করে দিন তো। মামা ব্যাক করেন না, আর এখানে আমার জন্য তোমাকে মার্কেট করতে বলিনি, তুমি যা দরকার নাও। একটা শার্টই তো, নাও না।
ঠিক আছে দিন। তারপর দুজনই মার্কেট করে বাইরে বেরিয়ে এলো। চলো একটা কফি শপে যাই, একসাথে কফি খাবো। না, এখন বাসায় যাব। আসো না, শুধু একটা কফি প্লিজ। কেমন আছো সঞ্চিতা? সিয়াম আর সানজিদা সামনের দিকে হাঁটছে, পিছন থেকে নিলয়। সানজিদা কণ্ঠটা শুনে পিছনে তাকিয়ে নিলয়কে দেখে কিছুটা অবাক হলো, তারপরও কোনো কথা না বলে হাঁটতে লাগলো। রেগে আছো আমার উপর, তাই না? কে আপনি? বুঝছি, এখনো রেগে আছো। চলো না একসাথে বসে কথা বলি। আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছাই আমার নেই। শুধু একটা কফি খেতে যতক্ষণ সময় লাগবে সেই সময়টুকু প্লিজ। তিনজনে মিলে একটা কফি খেতে লাগলো। হঠাৎ করে আশিকের ফোন আসায় সিয়াম ওদের দুজনকে রেখে একটু বাইরে কথা বলতে গেল। কেমন আছো? আমি জানি তুমি আমার উপর রেগে আছো, প্লিজ আমাকে মাফ করে দাও। সিএমের বন্ধুরা আমাকে উল্টাপাল্টা বুঝিয়েছিল, কিন্তু আমি এখন বুঝতে পারছি। এই বিষয় বাদ দিয়ে অন্য কিছু থাকলে বলুন। আপনি আপনি করে বলছো কেন? তাছাড়া এই সিএমই বা তোমার সাথে কি করেছে এখানে? ও আমার স্বামী, সুতরাং সাবধানে কথা বলুন। এতদিন তো ওকে সবসময় ঘৃণা করতে, এখন আবার স্বামী বলো? কি করে তুমি কি ভুলে গেছো ও তোমার সাথে কি করেছে? না, ভুলিনি। আর তাছাড়া ও যা করেছে ভালো করেছে। অন্তত তোমার মতো একজন লোককে তো চিনতে পেরেছি যে মানুষকে বিশ্বাসই করতে জানে না। দেখো সঞ্চিতা, এখানে আমার কোনো দোষী নেই। সিএমের বন্ধুরা আমাকে উল্টাপাল্টা বুঝিয়েছিল, আর সিএমও ভালো না। ওর বিষয় নিয়ে একটা কথাও বলবে না। ও ভালো কি না ভালো সেটা আমার থেকে আপনি ভালো জানেন না। নিলয় সানজিদার দুটি হাত নিজের দু হাতের মধ্যে ধরলো। প্লিজ সঞ্চিতা, আমাকে মাফ করে দাও। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। তাছাড়া আমি তোমাকে এখনো ভালোবাসি। প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। হাতটা ছাড়ুন, সিয়াম চলে আসবে। কথাটা বলতেই সিয়াম এসে হাজির, আর যেটা দেখলো সেটার জন্য সিয়াম হয়তো প্রস্তুত ছিল না, সোজা রাগ করে বেরিয়ে গেল। সিয়াম, কি হলো বলো না? তুমি আমাকে মাফ করেছো? আপনাকে হাত ছাড়তে বলেছি। আপনার জন্যই সিয়াম আমাকে ভুল বুঝে চলে গেল। না ছাড়বো না, আগে বলো। আপনাকে হাত ছাড়তে বলেছি। আগে বলো, না হলে ছাড়বো না। আর সিএমের মাঝে এমন কি আছে যা আমার মাঝে নেই? এক সময় তো সিএমকে দেখতেই পারতে না, যে ওর টাকা আছে সেজন্য। সানজিদা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নিলয়ের গালে কষে একটা থাপ্পড় মেরে দিল। ওর বিষয়ে আর একটা কথাও বলবেন না। আর আজকের পর থেকে যদি আমার সামনে আসেন তো খারাপ হয়ে যাবে, কিন্তু বলে দিলাম। সানজিদা সেখান থেকে বেরিয়ে বাসার দিকে রওনা দিল। এদিকে সিয়াম ভাবছে, না, এটা মেনে নেওয়া যায় না। সানজিদা এখনো মনে হয় নিলয়কে ভালোবাসে। ঠিক আছে, ও যেহেতু নিলয়কেই ভালোবাসে, ওকে নিলয়ের কাছে ফিরিয়ে দিব। কেন যে তখন নিলয়ের সাথে কথা বলতে গেলাম, তখন যদি কথা না বলতাম তাহলে হয়তো এখন সিয়াম আমাকে ভুল বুঝতো না। এইসব ভাবছে আর কান্না করছে। সিয়ামও রুমে বসে সানজিদার কথা ভাবছে। কি করে সানজিদা আমার সাথে এমনটা করতে পারলো? আমি তোকে সত্যিই ভালোবেসেছি, তারপরও ও আমার সাথে এমন করে কেন? ঠিক আছে, ওকে আমি মুক্তি দিয়ে দিব। ও যখন আমাকে ভালোই বাসে না তখন কি লাভ? ওকে এখানে শুধু শুধু বন্দি করে রেখে ওকে ওর খোলা আকাশে ছেড়ে দেওয়া উচিত, যেখানে সিয়াম নামে কেউ থাকবে না। সিয়াম বিকালের দিকে মন খারাপ করে ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে, আর সানজিদা আস্তে আস্তে ছাদের এসে দেখলো যে সিয়াম এক কোনায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সিয়াম, পিছন থেকে সানজিদা এসেছে দেখে সিয়াম ছাদ থেকে নেমে যেতে চাইলো। তোমার সাথে আমার একটা কথা ছিল। কি? আমার উপরে রেগে আছো? রাগ করার অধিকার নেই আমার। আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো। বাদ দাও, কি বলবা বলো। তুমি আমাকে বিশ্বাস করো, নিলয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিভাবে বিশ্বাস করব? নিজের চোখে দেখেছি। অনেক সময় যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা হয় সেটা দেখা যায় না। তা এখন কি বলতে চাও? বলছি তুমি আমাকে। বুঝেছি, আর বলতে হবে না, যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। সত্যি? আর সাথে তোমাকেও মুক্তি করে দিব। মানে? আজকে উকিলের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উকিলের কাছে? কিন্তু কেন? তোমার আর আমার ডিভোর্সের জন্য। এটার জন্যই তুমি এখানে বেঁধে রেখেছো, তাই না? তাই তোমাকে মুক্তি দিতে চাই। আসলেই আমার প্রথম বোঝা উচিত ছিল, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। সিয়াম কথাগুলো বলেই বাসা থেকে বের হয়ে গেল। সানজিদা ছাদের উপর হাঁটু ভাঁজ করে বসে পড়েছে। কি থেকে কি হয়ে গেল? আমার আর সিএম এর ডিভোর্স মানে?
আচ্ছা, ও কি বুঝতে পারে না যে আমিও ওকে ভালোবাসি? তারপরও কেন এমন করছে? ঠিক আছে, ও যদি আমাকে ডিভোর্স দিয়ে ভালো থাকে তাহলে ঠিক আছে, ও খুশি থাকলেই হলো। তারপর সানজিদা রুমে চলে এলো। সানজিদা একটি চিঠি লিখে সিয়ামের বালিশের নিচে রেখে মিমের মামার বাসায় চলে গেল। এদিকে সিয়াম রাত 10টার সময় বাসায় এসে নিজের রুমে চলে গেল। ঘুমাতে যাবে এমন সময় মনে হলো বালিশের নিচে কিছু একটা আছে। বের করে দেখলো একটা চিঠি। সিয়াম, কেমন আছো? জানি না এই চিঠিটা তুমি পড়বে কিনা। যদি পড়ো তাহলে একটু মনোযোগের সাথে পড়বা। তুমি আমাকে সহ্য করতে পারছো না, তাই আমাকে এখন ডিভোর্স দিতে চাচ্ছ। কিন্তু আমি এটা কিভাবে মেনে নিব? কারণ আমি যে তোমাকে ভালোবাসি, যার জন্য চলে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে প্রথমে ভালোবাসিনি, কিন্তু বিশ্বাস করো এক সময় তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো বলিনি, কারণ তোমার বদ অভ্যাসগুলো ভালো করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়তো আর হলো না। সেদিন কফি শপে যেটা নিলয়ের সাথে যেটা দেখেছিলে সেটা ভুল ছিল। কফি শপে যেটা হয়েছিল সেটা লিখলো সানজিদা। জানি হয়তো তুমি আমাকে ভুল বুঝছো, হয়তো ভাবছো আমি এগুলো বানিয়ে লিখছি, কিন্তু বিশ্বাস করো আমার সাথে নিলয়ের কোনো সম্পর্কই নেই। যাই হোক, তুমি যখন আমাকে ভালোই বাসো না, তাহলে আমি নিজেই তোমার থেকে চলে যাচ্ছি। ভালো থেকো। সিয়াম চিঠিটা পড়ে নিজের ভুলটা বুঝতে পারলো, তাই সে তাড়াতাড়ি নিজের মায়ের কাছে গেল। আম্মু, সানজিদা কোথায়? আমি কি করে বলবো? দেখলাম একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে বেরিয়ে গেলে আর তুমি আটকালে না? এখন আমি কিভাবে বলবো যে ও কোথায় যাচ্ছে? আমি তো মনে করেছি তুই ওকে যেতে বলেছি, তাই চলে গেছে। ধুর। সিয়াম বাইরে এসে সানজিদার নাম্বারে ফোন দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। একবার ভাবলো সানজিদার বাবার নাম্বারে ফোন দিবে, কিন্তু এতক্ষণে তো সেখানে গিয়ে পৌঁছানো সম্ভব না, তাই আর দিল না। শুধু শুধু তারা চিন্তা করবে এটা ভেবে। কিন্তু কোথায় যেতে পারে? আচ্ছা, মিমের মামার বাসায় যায়নি তো? এটা ভেবে মিমের মামার বাসায় চলে গেল সিয়াম। আরে দুলা ভাই, আপনি এত রাত্রে? সানজিদা এসেছে তোমাদের এখানে? সঞ্জিদা কই? না তো। কেন, সঞ্জিদা কোথায়? সত্যি কি তোমাদের এখানে আসেন? না। আসেনি নাকি তুমি আমাকে মিথ্যা বলছো? আমি কেন আপনাকে মিথ্যে কথা বলবো? ও। সিয়াম ওখান থেকে মন খারাপ করে বেরিয়ে যেতে লাগলো। পিছন থেকে সানজিদা, কই যাও? সিয়াম যেন সানজিদাকে দেখে প্রাণ ফিরে পেল। সানজিদা তুমি এখানে আর আমি তোমাকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন? আমি কে যে আমাকে খুঁজছো? তুমি তো আমাকে মুক্তি দিতে চেয়েছো। সানজিদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও, চলো বাসায় যাবে। কোন অধিকারে? তুমি তো ডিভোর্স দিবে, উকিলের কাছেও গিয়েছিলে আজকে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি যাইনি। আসলে নিলয়ের সাথে তখন সেটা আমি মেনে নিতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দাও। আর কখনো কষ্ট দিবা না তো? এই যে কান ধরছি, আর কখনো না। বলেই দুজনে হেসে উঠল। তারপর সিয়াম সানজিদাকে নিয়ে বাসায় চলে এলো। সানজিদা সিয়ামের মাকে নিজের বৃদ্ধা আঙুল দেখিয়ে বোঝাতে চাইলো যে কাজ হয়েছে। সিয়াম, তোমাকে একটা কথা বলার ছিল। কি? আসলে এই চিঠির প্ল্যানটা আম্মার ছিল। কি? তার মানে আম্মু জানতো তুমি কোথায়, তারপরও এত ঘোরালো? আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তবে আমার একটা স্বপ্ন আছে, যেটা পূরণ করবা। কি? ছাদে চলো। পাগল নাকি? এত রাতে কেউ ছাদে যায়? আগে চলো তো, তারপর দেখবা। সিয়াম সানজিদাকে নিয়ে ছাদে চলে এলো। কি স্বপ্ন যে এত রাতে ছাদে নিয়ে এলো? দেখেছো আজকে আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে, আর চারপাশটাও ফাঁকা। তো চলো না আমরা দুজনই মিলে এই চন্দ্রালোকে স্নান করি। না, একদমই না। দেখো, এটাই আমার স্বপ্ন, যেটা আমি বাসরাতে দেখেছিলাম, কিন্তু তোমার পূরণ হতে দাওনি। আজকে পূরণ করতেই হবে। যদি না করি? যদি না করো তাহলে তোমার সাথে আর কোথায় বলবো না। সিয়াম বলেই অন্যদিকে ঘুরে দাঁড়ালো। রাগ করছো? রাগ করছো বুঝি? কথা বলবা না আমার সাথে? ঠিক আছে, তোমার স্বপ্ন পূরণ করব, তবে আমার একটা শর্ত আছে। কি? সিয়াম আগ্রহ নিয়ে, আমাকে এখান থেকে কোলে নিয়ে যেতে হবে। এটা তো কোনো ব্যাপারই না। বলেই সিয়াম সানজিদাকে কোলে করে ঘরে নিয়ে গেল।